হ্যাঁ, ঠিক আছে। রেকর্ডিং হচ্ছে, আমাকে একটু হোস্ট বানিয়ে দেন, আমি লাইভ দিতে হবে আমাকে একটু। জি ভাইয়া, করেছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখনো তো টাইম হয় নাই, 1 মিনিট বাকি, আমরা লাইভ করে দিচ্ছি, দাঁড়া। নীলা ভাই, শুরু করে দেন। আসসালামু আলাইকুম। আমি ডক্টর নিলয়। আমি এবার হচ্ছে এফসিপিএস পার্ট 1 মেডিসিন জানুয়ারি 26-এ হচ্ছে পাশ করেছি। তো আজকে আমাদের এই সেশনটা হচ্ছে মেইনলি যে আমাদের এবার যেই কোশ্চেন গুলো আসছে এগুলা আসলে মানে কিভাবে আমরা পড়াশোনা করলে এই ধরনের কোশ্চেন গুলো মানে ইজিলি হচ্ছে পারবো। তো এটার জন্য হচ্ছে আমরা কি কি কোশ্চেন ব্যাংক ফলো করব পড়ার সময়, এটা নিয়ে হচ্ছে মেইনলি ডিসকাস করব। আর হচ্ছে কোশ্চেন গুলা দেখাবো আর কি, যে কোন কোন কোশ্চেন ব্যাংক গুলোর সাথে আমাদের এবারের বিসিবিএস এর কোশ্চেন গুলোর সাথে খুব বেশি মিল আছে। এটাই হচ্ছে মেইনলি আমাদের আজকের এই সেশন। এবং এই সেশনের মাধ্যমে আমরা আসলে আরেকটু বোঝার চেষ্টা করব যে আমাদের পড়ার প্যাটার্নটা কিরকম হবে। আমরা যে সামনের জুনে যে আমাদের পরীক্ষা থাকবে, সেই পরীক্ষাতে আমরা কিভাবে আসলে ভালো করতে পারি, এগুলো নিয়ে হচ্ছে আমি কথা বলবো আর কি। আমি স্ক্রিন শেয়ার করতেছি, দেখেন স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে এখন? দেখা যাচ্ছে। আচ্ছা। হুম, আসেন। এবার হচ্ছে আমাদের জানুয়ারি 2026-এর এবার একটা কোশ্চেন নিয়ে আমরা হচ্ছে দেখি এখানে কি বলেছে। যে পেশেন্ট উইথ অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া ডেভেলপস ফিচার সাজেস্টিভ অফ টিউমার লাইসিস সিনড্রোম, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট। এইখানে আমাদের তো 5টা অপশন ছিল। তো আমাদের যতটুকু মনে আছে আমার, আমি ওই হিসাবে হচ্ছে অপশনগুলো রাখছি। হাইড্রেশন ছিল, অ্যালোপিউরিনল ছিল এবং হাইড্রেশন উইথ অ্যালোপিউরিনল ছিল। তো দেখেন এই কোশ্চেনটা আমাদের যে এমআরসিপির যে কোশ্চেন ব্যাংক আছে পাস টেস্টের, তো ওই পাস টেস্টের কোশ্চেন ব্যাংকের সাথে অনেক সুন্দরভাবে মিলে যায় এরকম একটা কোশ্চেন ছিল। A 22 years old student commences chemotherapy for B type acute lymphoblastic leukemia. She has vomiting। তারপরে দেখেন হচ্ছে ওর কারেক্টেড ক্যালসিয়াম হচ্ছে 2.0 অ্যান্ড সিরাম পটাশিয়াম লেভেলটা হাই 6.7 আছে। এখন ফলোইং অপশন ইজ দ্য বেস্ট ওয়ে টু অ্যাভয়েড দিস প্রবলেম ফ্রম অকারিং। এখানেও দেখেন প্রায় অলমোস্ট সিমিলার বিসিপিএস যেই যে অপশনগুলো দিছিল, পাস্ট টেস্টও আমরা প্রায় সিমিলার ওরকম অপশনগুলোই পাচ্ছি। এন্ড পরবর্তীতে দেখেন যে এখানে অ্যান্সারটা দেওয়া আছে হাইড্রেশন উইথ অ্যালোপিউরিনল। এখন আমাদের যেটা সবার মনে কোশ্চেন আসবে মনের ভিতরে এরকম যে আমাদের ডেভিডসনে তো বলা আছে হচ্ছে প্রথমত হচ্ছে হাইড্রেশনের কথা। এই যে দেখেন আমি ডেভিডসনের পেজটাকে হচ্ছে অ্যাড করছি।
এই যে ইনভেস্টিগেশন এন্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেশেন্টের পটাশিয়াম লেভেলটা হচ্ছে আর্লিয়েস্ট বায়োকেমিক্যাল মার্কার হিসেবে থাকে, এবং গুড হাইড্রেশন এন্ড ইউরিন আউটপুট শুড বি মেনটেন। কিন্তু এখন দেখেন সিঙ্গেল বেসড এর ক্ষেত্রে আমাদের কিন্তু চিন্তা করতে হয় যে কোন অ্যান্সারটা আসলে প্রপারলি এই মানে কোশ্চেনের সাথে যায়। আপনার যখন শুধুমাত্র হাইড্রেশন দেওয়া থাকতো তাইলে কিন্তু, যদি এটা ইনিশিয়াল ম্যানেজমেন্ট চাইতো তাহলে হচ্ছে আমরা হাইড্রেশনটাকে হচ্ছে অ্যান্সার হিসেবে মানে মেনে নিতাম। কিন্তু যখন হাইড্রেশনের সাথে অ্যালোপিরিনলটাকে অ্যাড করা হয়েছে, তখন কিন্তু শুধুমাত্র হাইড্রেশনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট হয় না। পরীক্ষার হলে কিন্তু যখন আমি কোশ্চেন দাগাচ্ছিলাম তখনও খেয়াল করতেছিলাম যেখানে কি ইনিশিয়াল ম্যানেজমেন্ট চাইছে নাকি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট চাইছে। মেবি হাইড্রেশন উইথ অ্যালোপিরিনলটা 5 নম্বর অপশনে ছিল। তো পরবর্তীতে আমি হাইড্রেশন উইথ অ্যালোপিরিনলই দাগাই, এবং দেখেন পাস টেস্টের এই যে মানে কোশ্চেনটা একদম প্রায় দেখেন সিমিলার টাইপ অফ কোশ্চেন কিন্তু বিসিবিএস করছে। এবং এখানেও দেখেন ওরা কিন্তু এডিকুয়েট হাইড্রেশনটাকে প্রি কেমোথেরাপি হিসেবে রাখছে, শুধু অ্যালোপিরিনলটাকেও রাখছে, আবার হাইড্রেশন উইথ অ্যালোপিরিনলটাকেও রাখছে, এবং পরবর্তীতে এইটাকে ওরা কিন্তু এক্স্যাক্টলি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট হিসেবে ধরছে। আপনাদের মধ্যে এখানে কি কেউ আছেন যে হচ্ছে এবার পরীক্ষা দিয়েছেন? আমি দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তো আপু, মানে আপনি কি বুঝতে পারছেন যে কেন হচ্ছে আমি গিয়ে এটাই হাইড্রেশন? দাগাইছিলাম ভাইয়া, আমি এটাই আচ্ছা আচ্ছা, দিয়েছিলাম আনসার। এইটাই আনসার দিয়েছিলেন, তাহলে তো ঠিক আছে, ওকে ডান। তো দেখেন বিসিবিএস এর কোশ্চেনের সাথে এই পাস টেস্টের কোশ্চেনের কতটা সিমিলারিটিজ আছে। দেখেন একেবারে লিউকেমিয়ার নামটাও সেম রাখছে ওরা, এএলএল এর সাথে। ওরা হচ্ছে গিয়ে পরবর্তীতে দেখাইছে যে কারেক্টেড ক্যালসিয়ামটা 2.0 এবং পটাশিয়াম লেভেলটা আছে হচ্ছে 6.7, পটাশিয়াম লেভেলটা হাই দেওয়া আছে। তো এটা তো আমরা জানি যে আর্লিয়েস্ট বায়োমার্কার হিসেবে কাজ করে। তো আমরা, এটা তো ফার্স্টে হচ্ছে আমরা কোশ্চেন মানে দেখলাম যে কোশ্চেনে কি অ্যান্সার দেওয়া আছে। এখন আমরা যদি আসি একটু যে আমরা মানে ডেভিডসনটাকে পড়বো কিভাবে, যাতে আমাদের পরবর্তীতে মানে যে কোনো ধরনের কোশ্চেন আসলে আমরা ইজিলি হচ্ছে অ্যান্সার করতে পারি। এক্ষেত্রে আমার যেটা পড়ার প্যাটার্ন সেটা হচ্ছে যে আপনি ফার্স্টে চিন্তা করেন, মনে করেন টিউমার লাইসিস সিনড্রোমের কথাই আপনি চিন্তা করতেছেন। ফার্স্টে আপনি দেখেন যে টিউমার লাইসিস সিনড্রোমে মানে কোন কোন কি বলে এটারে বাল্কি আমার যদি টিউমার থাকে সেগুলোর থেকে পরবর্তীতে টিউমার লাইসিস সিনড্রোম হয়। এখানে দেখেন ডেভিডসনে বলা আছে লিম্ফোমার কথা, লিউকেমিয়ার কথা এবং জার্ম সেল টিউমারের কথা। আর আমরা যদি পাস মেডিসিনের কথা বলি, পাস মেডিসিন বা পাস টেস্টের কথা বলি, ওখানে বার্কিটস লিম্ফোমার কথা আছে, যে একটা বার্কিটস লিম্ফোমার পেশেন্টকে আমরা যদি কেমোথেরাপি দেই তখন সেই ক্ষেত্রে পরবর্তীতে পেশেন্টের টিউমার লাইসিস সিনড্রোম ডেভেলপ করতে পারে। আচ্ছা ভালো, আমি এটা মনে রাখলাম যে এই তিনটা তাহলে আমার হয়তো এমসিকিউ হিসেবে আসতে পারে, অথবা এই তিনটার যে কোনো একটাকে স্যাররা হচ্ছে এসবিএ ক্লু হিসেবে ধরে পরবর্তীতে সেটা থেকে টিউমার লাইসিস সিনড্রোম কিভাবে ডেভেলপ করলো সেটা নিয়ে হচ্ছে বলতে পারে। তারপরে আসেন ক্লিনিক্যাল ফিচারের ক্ষেত্রে। ক্লিনিক্যাল ফিচারের ক্ষেত্রে আমরা মনে রাখবো শুধুমাত্র আমার ক্যালসিয়ামটা কমে, বাকি সবই কিন্তু মোটামুটি বাড়ে, যেমন ফসফেট লেভেল বাড়ে, ইউরিক অ্যাসিড লেভেল বাড়ে, পেশেন্টের পটাশিয়াম লেভেলটা বাড়ে। তো জাস্ট এই 2 3 4টা জিনিস মনে রাখলেই হবে ক্লিনিক্যাল ফিচার থেকে। এবার আসেন যে স্যার একটা এসবিএ কোশ্চেন দিতে পারে যে টিউমার লাইসিস সিনড্রোমের ক্ষেত্রে তোমার আর্লিয়েস্ট বায়োকেমিক্যাল মার্কার কোনটা চেঞ্জ হয়, তখন আপনি কিন্তু মনে রাখবেন সেটা কি, যে এটা হাইপার ক্যালেমিয়া হবে। ওকে ডান। এবার ম্যানেজমেন্টটাকে, এখানে তো অনেক কথা লেখা, ম্যানেজমেন্টটাকে আপনি আপনার নিজের মতো করে গুছান। অ্যাটলিস্ট প্রথম যখন ইনিশিয়াল অবস্থায় আসবে তখন আমরা কি করব, আচ্ছা গুড হাইড্রেশন দিব, দ্যাট মিনস আইভি ফ্লুইড দিব। আচ্ছা তার সাথে তাহলে ইউরিন আউটপুটটাকে অবশ্যই চেক করতে হবে যে পেশেন্ট ইউরিন আউটপুটটা বাড়তেছে কিনা, কারণ এখান থেকে তো আবার পরবর্তীতে আমার অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসও ডেভেলপ করে। তো আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রথম ফার্স্ট লাইন। সেকেন্ড লাইনে যদি যাই, প্রোফাইল এক্সিসের কথা বলতেছি, সেটা হচ্ছে অ্যালোপিউরিনলের কথা আসবে। তারপরে যদি আপনি থার্ড লাইনে দেখেন পরবর্তীতে দেখা আছে রাসবেরিক অ্যাসিডের কথা, এবং লাস্টলি আপনার বলা আছে যদি কোনোটাই কাজ না করে তখন আমরা হেমোডায়ালাইসিসের কথা চিন্তা করব। একদম লাস্টে দেখেন লেখা আছে, ইফ নর্মাল ট্রিটমেন্ট মেথড ফেল টু কারেক্ট দ্য প্রবলেমস হেমোডায়ালাইসিস শুড বি কনসিডার্ড এট অ্যান আর্লি স্টেজ টু প্রিভেন্ট প্রোগ্রেশন টু ইরিভার্সিবিলিটি। তো দেখেন এই যে পুরা টিউমার লাইসিস সিনড্রোমটা, ডেভিডসন তো অনেক কথাই বলছে, কিন্তু আমরা পরীক্ষার জন্য কিভাবে মনে রাখবো? আমরা ফার্স্টে বায়োকেমিক্যাল মার্কার গুলোর কথা চিন্তা করব, তার মধ্যে আর্লিয়েস্ট বায়োকেমিক্যাল মার্কার কোনটা চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে চিন্তা করব। তারপরে আমার কোনটা কমে যায়, ক্যালসিয়ামটা শুধুমাত্র কমে, আচ্ছা বাড়ে কোনগুলা, তাহলে ফসফেট, ইউরিক অ্যাসিড, পটাশিয়াম এগুলা হচ্ছে বাড়তেছে। ওকে ডান। তারপরে আমাকে আর কি কোশ্চেন করতে পারে, ম্যানেজমেন্ট রিলেটেড কোশ্চেন করতে পারে। তো দেখেন আপনি আপনার মাথায় এইভাবে হচ্ছে সেট করে নিলেন। এন্ড তার পাশাপাশি যখন আপনি এরকম ডিরেক্ট কোশ্চেন কিছু সলভ করবেন, তখন ওই ক্ষেত্রে কি হবে, আপনি যখন পরীক্ষার হলে যাই ওরকম ডিরেক্ট কোশ্চেন পেয়ে যাবেন, তখন কিন্তু আপনার মাথায় আর এক্সট্রা করে চিন্তা করা লাগতেছে না।
আপনি ডিরেক্টলি হচ্ছে অ্যান্সারটা দাগাই ফেলতে পারতেছেন। আশা করি বুঝতে পারছেন তো। হ্যালো। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। এবার আসি হচ্ছে আমরা 2 নাম্বার কোশ্চেনটাতে, যে 20 ইয়ার্স মেল, কোরিয়া ছিল পেশেন্টের, কেশার ফ্লেশার রেঞ্জ ছিল, বেস্ট ইনভেস্টিগেশন টু ডায়াগনোসিস। তো দেখেন একদম সিমিলার টাইপের পাস্ট টেস্টে আরেকটা কোশ্চেন আছে, অলমোস্ট সেম, যে একটা পেশেন্টের 30 ইয়ার্স ওল্ড মেল ম্যান প্রেজেন্টস উইথ এ 3 মান্থ হিস্ট্রি অফ ডেটোরেটিং ফিজিক্যাল পারফরমেন্স এট ওয়ার্ক, অ্যাসোসিয়েটেড উইথ দিজ আর থ্রি আছে, পেশেন্টের ক্লামজিনেস আছে, পেশেন্ট এনিমিক হেপাটোমেগালি আছে, কেশার ফ্লেশার রিং পাচ্ছে। তো এই কোশ্চেনটার কিন্তু অপশন যেগুলো দেওয়া আছে পাস্ট টেস্টে, এটার ক্ষেত্রে আমাদের প্যাচ লাগবে না, কিন্তু আমাদের বিসিবিএস এর কোশ্চেনের ক্ষেত্রে আমাদের প্যাচটা যেটা লাগছে সেটা হচ্ছে যে ওখানে একটা অপশন ছিল পেশেন্টের পেনিসিলামাইন চ্যালেঞ্জ টেস্টের কথা ওরা বলছিল, মানে ডি পেনিসিলামাইন যে টেস্টটা করি আমরা। এখন ডেভিডসনে যদি বলছে আমরা যে আসি। সিঙ্গেল বেসড, মানে সিঙ্গেল বেসড ইনভেস্টিগেশন ভাইয়া, আচ্ছা এরকম আচ্ছা, ছিল maybe। এরকম ছিল না। তো সিঙ্গেল বেস্ট, এখন দেখেন আমরা কিন্তু ডেভিডসনের লাইনের যদি কথা মনে রাখি তাহলে কিন্তু আমরা একটু নিচের দিকে যাই। এই যে দেখেন ইনভেস্টিগেশনের এখানে কিন্তু বলা আছে কনফার্মেটরি টেস্ট হচ্ছে আপনার 24 আওয়ার ইউরিনারি কপার এক্সক্রিশন হোয়াইল গিভিং ডি পেনিসিলামাইন। আর যদি আপনি শুধুমাত্র সেরুলোপ্লাজমিন লেখেন, দেখেন সেক্ষেত্রে কিন্তু বলা আছে ইট ইস দ্য বেস্ট সিঙ্গেল ল্যাবরেটরি ক্লু টু দ্য ডায়াগনোসিস। আপনি কি এখানে অপশন দাগিয়েছেন? ইনভেস্টিগেশন বলা ছিল, সিঙ্গেল বেসড ইনভেস্টিগেশন, এই জন্য আমি হচ্ছি 24 আওয়ার ইউরিনারি কপারটা দিয়েছি। ক্লু থাকলে কে ফ্রিংটা দিতাম, এখন শিওর না ভাই। হ্যাঁ হ্যাঁ, বিসিবিএস এর কোশ্চেনের অ্যান্সার তো আমরা আসলে কেউই শিওর না, ঠিক না? কোনটা হবে একটু কোন- বুঝাই দেন। এই এটার একটা ক্ষেত্রে ওয়ার্ড চেঞ্জের কারণেই মানে পুরা কোশ্চেনটাই গন্ডগোল হুম হয়ে হুম হুম। গেছে। এটার ক্ষেত্রে আমরা হচ্ছে, মানে আমি যেভাবে পড়েছি বা আমাদের যেটা পড়ার প্যাটার্ন ছিল সেটা হচ্ছে যে, যেহেতু ওরা যখন কনফার্মেটরি টেস্টের কথা বলে, ওটা কনফার্মেটরি টেস্ট চাইলে বিসিবিএস এর কোশ্চেনে ডিরেক্টলি কনফার্মেটরি টেস্টের কথা বলে বলে দিবে, তখন যে আপনি হচ্ছে এই যে 24 আওয়ার ইউরিনারি কপার এক্সক্রিশনের কথা উল্লেখ করবেন। এছাড়া যদি বলে দেয় অন্য যে কোনো টেস্ট আছে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট কোনটা, বা হচ্ছে আপনি এর মানে পেশেন্টের উইলসন চিন্তা করতেছেন, সেক্ষেত্রে আপনি কোন টেস্ট করবেন, তো সেক্ষেত্রে আমরা লো সিরাম সেরুলোপ্লাজমিনটাকে হচ্ছে গিয়ে ধরবো এখান থেকে। আর যদি আমরা কেশর ফ্লেশার রিং এর ক্ষেত্রে যদি চিন্তা করি, এখান থেকে কিছু কোশ্চেন আসতে পারে এরকম, যে ডেভিডসনের ডিরেক্ট লাইন যে মোস্ট ইম্পর্টেন্ট সিঙ্গেল ক্লু, ক্লিনিক্যাল ক্লু কোনটা, সেটা তো কেশর ফ্লেশার রিং। অনেক সময় দেখা গেছে আপনার পরীক্ষায় কেশর ফ্লেশার রিং নাও দিতে পারে, ওরা হয়তো বা বলে দিতে পারে যে পেশেন্টে গ্রিনিশ ব্রাউন ডিসকালারেশন আছে কর্নিয়াল মার্জিনে অ্যান্ড অ্যাপিয়ারিং ফার্স্ট অ্যাট দ্য আপার পেরিফেরিতে পাওয়া গেছে। তো তখন আপনি কি চিন্তা করবেন ডায়াগনোসিস, ওইটা হচ্ছে উইলসন ডিজিজ চিন্তা করবেন আর কি। তো দেখেন এখানে অ্যান্সার ওরা ফার্স্ট টেস্টের ক্ষেত্রে আমরা যদি কোশ্চেন সলভ করতে ক্ষেত্রে দেখি, ওরা তো ডিরেক্টলি সিরাম সেরুলোপ্লাজমিন লেভেলটাকে দিছে, তো বিসিবিএস এর মতো এতটা পেঁচায় নেই আর কি। তো যাক, এটাও আমরা দেখলাম। এবার আসি নিচের দিকে। এই যে এই কোশ্চেনটা, এ পেশেন্ট প্রেজেন্টস উইথ ক্রনিক অ্যাবডোমিনাল পেইন, পেশেন্টের ক্রনিক অ্যাবডোমিনাল পেইন আছে, তার সাথে পেশেন্টের প্রোগ্রেসিভ ওয়েট লস আছে এবং ক্রনিক ডায়রিয়া আছে, অ্যান্ড হি হ্যাজ এ হিস্ট্রি অফ ক্রনিক অ্যালকোহল ইউজ। এরপরে পেশেন্টের এমসিবি লেভেলটা আমরা দেখতে পাচ্ছি বেশি, এবং পেশেন্টের এএলটি লেভেলটাও বেশি। আচ্ছা, র্যান্ডম গ্লুকোজ লেভেলটাও দেখেন 14 মিলিমোল পার লিটার দেওয়া আছে। এখন হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? আপু, এটা এটা ওই কি দাঁড়াইছিলেন আপনি? কোশ্চেনে আরেকটা লাইন ছিল, মানে জি জি যেটা বলেন। আমার মনে আছে যে তার অ্যাবডোমিনাল পেইনটা ব্যাক সাইডে রেডিয়েট করে। আমি হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ ক্রনিক হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, এটা প্যানক্রিয়াটাইটিস আমার যখন কোশ্চেনটা আমি ইয়ে করছি তখন আমার খেয়াল ছিল না। হ্যাঁ, ওইখানে এটাও ছিল যে ক্রনিক আরবিএস দেওয়া অ্যাবডোমিনাল ছিল পেইন। 14। আরবিএসটা দেখে আর হচ্ছে পেইন যেহেতু রেডিয়েট করে ব্যাকে, আমার মনে হয়েছিল ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, হ্যাঁ, আমি এটা জানিয়েছি। এক্স্যাক্টলি এইটাই, এটা একদম ডেভিডসনেও আছে, এটা একদম আপনার। এখন আচ্ছা দেখেন আপনার বাকি অপশনগুলো আমরা একটু দেখি। পেশেন্টের দেখেন আলসারেটিভ কোলাইটিস আছে বা ক্রনস ডিজিজ আছে। এখন আমার উপরের যে সিনারিও, এই সিনারিওর সাথে কিন্তু আইবিডি যায় না, কখনোই যায় না, সো এটা আমরা আগেই বাদ দিয়ে ফেলতে পারতেছি। হুইপলস ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে যেটা হয়, পেশেন্টের আর্থ্রালজিয়া থাকে, পেশেন্টের হাইপার পিগমেন্টেশন থাকে, তার সাথে পেশেন্টের কোনো ধরনের জিআই ফিচার থাকবে, তখন যে আমরা হুইপল ডিজিজ চিন্তা করতে পারি। এটা একদম মানে ক্লিন কাট একটা কোশ্চেন আমার কাছে মনে হয়েছে। তারপরে অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় অনেক
মানুষজন হয়তো বা অনেক কিছু চিন্তা করছে, কেউ কেউ হুইপলস বলতেছিল অ্যান্সার, কেউ কেউ বলতেছিল যে এটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হতে পারে। আরবিএস দেখ, 14 দেখে আমি আর অন্যদিকে তাকাই হুম নাই, হুম মানে হুম এটাই। IBS থেকে কারণ যখন প্যানক্রিয়াসটা নষ্ট হয়ে যাচ্ছে তখনই তো আমার আস্তে আস্তে কি হচ্ছে, গ্লুকোজ লেভেলটা হচ্ছে বাড়তেছে। দেখেন সেম প্যাটার্নে আমাদের পাস মেডিসিন একটা কোশ্চেন আছে। পেশেন্টের এই যে এপিগ্যাস্ট্রিক অ্যাবডোমিনাল পেইন দ্যাট রেডিয়েটস টু দ্য ব্যাক, তারপরে পেশেন্টের হচ্ছে এই যে ক্রনিক ডায়রিয়া আছে, পেশেন্টের ওয়েট লসের হিস্ট্রি আছে, পেশেন্ট ড্রিঙ্কস অ্যালকোহল ওকেশনালি আছে। তো দেখেন অলমোস্ট সিনারিওটা প্রায় সেম সেম, এবং এখানেও দেখেন ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেলটা কিন্তু ওর বেশি। এখানে চাইছে নেক্সট ইনভেস্টিগেশন কোনটা, আর আমাদের বিসিপিএস এর কোশ্চেনে ছিল যে নেক্সট আমরা ডায়াগনোসিস কোনটা চিন্তা করতেছি। এক্ষেত্রে দেখেন অ্যাবডোমিনাল সিটি স্ক্যান দেওয়া। এবার আসি আমরা একটু ডেভিডসনের লাইনগুলোর মধ্যে, যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস নিয়ে ওরা কিভাবে লিখছে। একদম যা যা কোশ্চেনে যেভাবে ছিল স্যাররা একদম মানে বইয়ের লাইন থেকে দেখেন তুলে দেওয়া। পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন ছিল, পেশেন্টের ডায়রিয়া ছিল, যদিও এটার কথা বলে নাই পেইন রিলিভ বাই লিনিং ফরওয়ার্ড, বাট বলছিল যে ব্যাকের দিকে যায়। পেশেন্টের হচ্ছে আদার্স ফিচার্স গুলো যেগুলো উপরের দিকে দেখে আসলাম, যে এই যে ক্রনিক অ্যালকোহল ইউজ এটা একটা অনেক ইম্পর্টেন্ট ক্লু ইন কেস অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। এই যে বলা আছে অ্যারাউন্ড 80% অফ দ্য কেসেস এর ক্ষেত্রে ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ রেজাল্ট ফ্রম অ্যালকোহল মিস ইউজ, সেটা হচ্ছে সেকেন্ড মোস্ট কমন কজ হিসেবে আসে। সো এটা আমার ডায়াগনোসিস ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আমরা চিন্তা করব। এবার আসি হচ্ছে আমরা একটু পরের কোশ্চেনটাতে। এই কোশ্চেনটাতে দেখেন, এ পেশেন্ট প্রেজেন্টস উইথ অ্যাকিউট কনফিউশন and a generalized tonic-clonic seizure. Laboratory investigation reveals a serum sodium level of 110 millimole per liter. What is the most appropriate management? এটাতে আপনি কি চিন্তা করছেন বা কি অ্যান্সার দিয়েছিলেন? আমি ডি অপশনটা অ্যান্সার দিয়েছিলাম, যে আমার সোডিয়াম লেভেল আগে বাড়াতে হবে, 3% সোডিয়াম ক্লোরাইড। হুম, যেহেতু পেশেন্ট অ্যাকিউট কন্ডিশনে আসছে, তো অ্যাকিউট কন্ডিশন আমরা তো ম্যানেজমেন্ট জানি কিভাবে, দুই ভাবে ম্যানেজমেন্ট জানি, লেস দেন 48 আওয়ার্স, মোর দেন 48 আওয়ার্স, ঠিক না? আর যেহেতু পেশেন্টের সোডিয়াম লেভেল প্রায় কত 110 দেওয়া আছে, দ্যাট মিনস পেশেন্টের নিউরোলজিক্যাল ফিচার ডেভেলপ করে গেছে, পেশেন্টের সিভিয়ার হাইপোনেট্রিমিয়া ডেভেলপ করে গেছে, যেটা এই যে ডেভিডসনের একদম ডিরেক্ট লেস দেন 124 এর নিচে যদি হয়, সিজার অপশনটাকে স্যাররা ধরছে। এখান থেকে ধরে দেখেন কোশ্চেনটা হচ্ছে করছে। এখন এটা একটু আমরা দেখি, দেখেন পাস মেডিসিনে অলমোস্ট সেম টাইপের কোশ্চেন আছে। এ 78 ইয়ার্স ওল্ড ম্যান উইথ নোন হার্ট ফেলিওর, পেশেন্ট আসছে কনফিউশন ব্রেথলেসনেস নিয়ে। আচ্ছা, পেশেন্টের দেখেন সোডিয়াম লেভেল 116 দেওয়া আছে, দ্যাট মিনস 124 এর নিচে। এখন এই পেশেন্টের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট কি? তো আপনি যদি আগে থেকে এই কোশ্চেনটা প্র্যাকটিস করা থাকে, তখন কিন্তু আপনার পরীক্ষার হলে যে আর চিন্তা করার কিছু নাই। আচ্ছা, আমি তো জানি যে সিভিয়ার হাইপোনাট্রিমিয়া হলে আমার ডিরেক্ট ট্রিটমেন্ট হচ্ছে আইভি হাইপারটনিক স্যালাইন দিব, আমরা 3% সোডিয়াম ক্লোরাইড দিব। তো এটাও দেখেন অলমোস্ট প্রায় সেম সিমিলার কোশ্চেন। এবার আসি হচ্ছে আরেকটা কোশ্চেনে। পেশেন্ট হচ্ছে নোন হিস্ট্রি অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এটা এবারে কোশ্চেনে ছিল যে প্রেজেন্টস উইথ অ্যাকিউট রাইট সাইডেড হেমিপ্লেজিয়া, তার সাথে গ্লোবাল অ্যাফাসিয়া আছে। পেশেন্ট আপনার 2 ঘন্টার মধ্যে সিমটমস আমাদের নিয়ে। কোশ্চেনটা ছিল অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ হার্ট ফেইলিওর, এখন রেট কন্ট্রোলের জন্য কোনটা সবচেয়ে উপযোগী, এরকম ছিল যতটুকু এটা মনে আছে। এটা আপু হচ্ছে এটা আরেকটা কোশ্চেনে ছিল, ওইটা হচ্ছে হার্ট ফেলিওর প্লাস এএফ মেবি, ওইটা ট্রিটমেন্টে ছিল হচ্ছে ডাইগক্সিন। আর ইসকেমিক স্ট্রোক রিলেটেড একটা কোশ্চেন ছিল, যেটা আমি এখানে হচ্ছে অ্যাড করছি আর কি, যে এটার ক্ষেত্রে আপনি কি ম্যানেজমেন্ট দিবেন। আমার যতটুকু মনে পড়ে আমি আর কি। এলটিপ্রেস দিছিলাম পরীক্ষাতে আনসার ইয়ে। অ্যালটিপ্লেস দিছিলেন? তো এইটাও দেখেন আমাদের পাস মেডিসিনে অলমোস্ট সেম টাইপের একটা কোশ্চেন আসছে, যে পেশেন্টের 74 বছরের একজন ওল্ড ম্যান, সেই পেশেন্ট হচ্ছে গিয়ে আমার ফেশিয়াল ড্রুপ নিয়ে নিয়ে আসছে, স্টার্টেড 1 আওয়ার আগে। আচ্ছা, 1 ঘন্টা আগে পেশেন্ট এরকম হয়েছে, পরবর্তীতে ফিচার গুলো আছে। আচ্ছা, ভালো কথা। সিটি স্ক্যানে দেখেন পেশেন্ট ইসকেমিক লেশন অন দ্য রাইট হেমিস্ফিয়ার উইদাউট এভিডেন্স অফ দ্য হেমোরেজিক ট্রান্সফরমেশন। দেখেন ওরা বলে দিছে ইসেমিক স্ট্রোক, তাহলে নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট কি? এখন আমরা ডেভিডসন অনুযায়ী যেটা জানি, দেখেন ডেভিডসনের ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু বলা আছে কি, যদি পেশেন্ট 4.5 আওয়ার্স এর মধ্যে আমাদের কাছে প্রেজেন্ট করে, তখন আমার ট্রিটমেন্ট হচ্ছে আইভি থ্রম্বোলাইসিস। সেটা কিভাবে করব? সেটা হচ্ছে আমরা রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর দিয়ে করবো, দ্যাট মিনস অ্যালটিপ্লেস দিব। এবং সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যে পেশেন্টের আবার এটা হাই ব্লিডিং রিস্ক বাড়ায়। এবং যদি সেটা 6 ঘন্টা পার হয়ে যায়, তখন যে হচ্ছে আমরা থ্রম্বেক্টমি করবো, এই যে পরবর্তীতে ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা বলা আছে। তাহলে দেখেন এই কোশ্চেনটা আমরা যদি পাস মেডিসিন সলভ করে থাকি, তাহলে কিন্তু আমাদের ইজিলি কিন্তু আমরা বুঝতেছি একদম প্রায় সেম সিমিলার প্যাটার্নে হচ্ছে স্যাররা কোশ্চেন করছে।
তাহলে এটা নিয়েও আমার বেশি চিন্তা করা লাগবে না। এরপরে আসি হচ্ছে পরের কোশ্চেনটাতে। একটা পেশেন্ট আসছে আমার ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া নিয়ে। এই পেশেন্ট আমার হচ্ছে হেমোডাইনামিক্যালি আনস্টেবল আছে, উইথ এ বিপি অফ 80-50 আছে, বোঝাই যাচ্ছে যে পেশেন্ট শকের দিকে আছে। এখন পেশেন্টের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট কি? এটাতে আপু কি অ্যান্সার দিয়েছিলেন? ডিসি শক, বিপি যেহেতু অনেক কম, আমি এটা চিন্তা করে হুম হুম অ্যান্সার। হুম হুম দেখেন একদম সেম কোশ্চেন, এই যে সেপ্টেম্বর 2025-এর যে এমআরসিপি ডায়েটে একদম সেম কোশ্চেন আসছিল। একটা পেশেন্ট ভিটির পেশেন্ট, সেই পেশেন্টের সিস্টোলিক বিপি এখন 90। এখন পেশেন্টের নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট কি? দেখেন এখানেও কিন্তু অ্যান্সার আছে, ডিসি কার্ডিও ভার্সন দেওয়া আছে। দেখেন আমরা বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন গুলো অ্যাড করার মেইন রিজন হচ্ছে এইটাই, যে আমরা যদি শুধুমাত্র ডেভিডসন পড়ি, ডেভিডসন অবশ্যই আপনাকে পড়তে হবে 100%, এর উপরে কোনো কথা নাই। কারণ ডেভিডসন না পড়লে আপনি পাস করবেন না, কখনোই সম্ভব না। কিন্তু ডেভিডসনের প্রত্যেকটা ওয়ার্ডকে আপনি কিভাবে কোশ্চেন প্যাটার্নে চিন্তা করবেন, কোশ্চেন গুলো প্রত্যেকটা লাইন থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে, সেইটা জানার জন্য আমাদের পাশাপাশি যে এমআরসিপির জন্য যে কোশ্চেন ব্যাংক গুলো আছে, সেই কোশ্চেন ব্যাংক গুলো হচ্ছে আমাদের সলভ করা উচিত। তাহলে কি হবে, আমরা যদি পরীক্ষার হলে যাই দেখি যে আমরা প্রায় সিমিলার প্যাটার্নে কোশ্চেন পাচ্ছি, তাহলে কিন্তু আমার ব্রেন কিছুটা হলেও রিল্যাক্স হয়ে যাচ্ছে, ব্রেনের উপর প্রেশারটা কম পড়তেছে। ও জানে যে এটার অ্যান্সার এটাই হবে, সো এটা নিয়ে আর দুইবার তিনবার চিন্তা করার কিছু নাই। দেন ও অন্য আরেকটা কোশ্চেন পেলে দেখা গেছে ওটা নিয়ে চিন্তা করার সুযোগ পাচ্ছে। আর যখন আপনি একটা করে কোশ্চেন কমন পাচ্ছেন প্লাস দাগাচ্ছেন, তখন কিন্তু আপনার কনফিডেন্স লেভেল বাড়তেছে। আর যখন আপনার কনফিডেন্স লেভেল আস্তে আস্তে বাড়তে থাকবে, তখনই কিন্তু আলটিমেটলি আপনি ওই কনফিডেন্স দিয়েই কিন্তু পরীক্ষার হলে পাশ করে আসবেন। কারণ আপনার তখন মাথা কুল থাকবে, প্লাস আপনার তখন মাথা থেকে কি হবে, ইজিলি ভালো ভালো ইনফরমেশন গুলো বের হবে, আপনি ইজিলি দাগাইতে পারবেন। এবার আসি আমরা 7 নম্বর কোশ্চেনটাতে, যে একটা পেশেন্টের হেপাটাইটিস বি এর কিছু সেরোলজি দেওয়া আছে, যে পেশেন্টের সারফেস অ্যান্টিজেন পজিটিভ, ই অ্যান্টিজেন নেগেটিভ, এবং পেশেন্টের এন্টি হেপাটাইটিস বি অ্যান্টিবডি পজিটিভ দেওয়া আছে। পেশেন্টের এএলটি লেভেলটা 30 ইউনিট/লিটার ছিল। এখন হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? দেখেন একদম সেম প্যাটার্নে আমাদের এই পাস টেস্টে কোশ্চেন দেওয়া আছে। একটা পেশেন্ট আসছে আপনার কাছে, সার্ভিস অ্যান্টিজেন পজিটিভ, পেশেন্টের ই অ্যান্টিজেন নেগেটিভ দেওয়া আছে, ই অ্যান্টিবডি পজিটিভ দেওয়া আছে, তার সাথে ওরা আরো হেপাটাইটিস বি ডিএনএ যে আনডিটেক্টেবল সেটাও বলা আছে। এবং দেখেন অ্যান্সারটা কি দেওয়া, যে হি ইজ এ ক্রনিক হেপাটাইটিস বি ক্যারিয়ার উইথ লো ইনফেক্টিভিটি। ওরা লো ইনফেক্টিভিটি অ্যাড করছে হচ্ছে যে পেশেন্টের ইয়া আছে দেখে, কি বলে যে the E antigen and the hepatitis B DNA are however negative or undetectable, which is consistent with chronic infection with low infectivity. দেখেন কতটা সিমিলার কোশ্চেন, অলমোস্ট সেম। এরপরে আসি আমরা পরের কোশ্চেনটাতে। এই একটা পেশেন্ট আসছে আপনার লিথিয়াম থেরাপি পায়। এই পেশেন্টটা পলিউরিয়া এন্ড পলিডিপসিয়া নিয়ে প্রেজেন্ট করছে। আমার সবগুলা ভ্যালু মনে ছিল না, সোডিয়াম লেভেলটা আমার মনে ছিল যে মেবি 151 অথবা 152 হবে, তো আমি 152 মিলিমোল রাখছি। পরবর্তীতে অসমোলারিটি ইনক্রিজড, ইউরিন সোডিয়াম ডিক্রিজড এন্ড ইউরিন অসমোলারিটি ডিক্রিজড। আপু এটা এটা কি অ্যান্সার দেখাইছিলেন আপনি? নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস, কারণ লিথিয়ামের হিস্ট্রি যেহেতু দেওয়া আছে। জি, দেখেন এই কোশ্চেনটাতে আমাদের ফার্স্ট ফার্স্ট মানে ইভালুয়েশনটা কিভাবে হবে, যখন আপনাকে বলে দিচ্ছে সোডিয়াম লেভেল অনেক বেশি, দ্যাট মিনস হাইপারনেট্রিমিয়া। আচ্ছা, যেহেতু হাইপারনেট্রিমিয়া আছে, তাহলে তো আমার হাইপোনেট্রিমিয়ার যে মানে ইউভোলিমিক হাইপোনেট্রিমিয়ার যে কজ, যেমন সিয়াত, তারপরে হচ্ছে আমার প্রাইমারি পলিডিপসিয়া, এগুলো তো আগেই বাদ। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের দিকে এটা যায় না। ভালো কথা, এখন বাকি থাকে কোনটা, ক্র্যানিয়াল আর নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। তো যেহেতু পেশেন্টের বাইপোলার ডিসঅর্ডারের যদি হিস্ট্রি বলে দিত, অথবা পেশেন্ট লিথিয়াম পাচ্ছে, ঠিক আছে, তাহলে তো আমার ডায়াগনোসিস কোন দিকে যাচ্ছে, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাসের দিকে যাচ্ছে। দেখেন একদম সেম প্যাটার্নে পাস মেডিসিন একটা কোশ্চেন আছে, যে পেশেন্ট আসছে 42 বছরে, তার হচ্ছে আপনার এরকম লার্জ ভলিউম অফ ইউরিন পাস করার হিস্ট্রি আছে, এবং তার বাইপোলার ডিসঅর্ডার আছে। পেশেন্ট 3 মাস হচ্ছে মেডিকেশন পাচ্ছে, এবং দেখেন সোডিয়াম লেভেলটাও মিলতেছে। এখানে 152 দেওয়া আছে, দেখেন সিরাম সোডিয়াম লেভেল 152 দেওয়া ছিল। বাকিগুলা একটু হচ্ছে এদিক ওদিক আছে। পরবর্তীতে ওরা আবার ওয়াটার ডিপ্রাইভেশন টেস্টের কথা বলে দিছে। নর্মালি আমরা যেটা দেখছি যে পাস মেডিসিন বা পাস টেস্টে ওরা তো অনেক বেশি ইনফরমেশন দিয়ে রাখে, যাতে করে আমাদের এক্সক্লুড করতে সুবিধা হয়, যেটা আমরা বিসিবিএস এর কোশ্চেনের ক্ষেত্রে আসলে ওইভাবে পাই না। তো সেসব ক্ষেত্রে
ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে, দেখেন অলমোস্ট এটার অ্যান্সারও আপনার নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস দেওয়া, দেখতে পাচ্ছেন। দেখেন পেশেন্ট হচ্ছে এই যে পলিউরিয়া, পলিডিপসিয়া, হাইপারনেট্রেমিয়া নিয়ে প্রেজেন্ট করছে। পেশেন্টের হচ্ছে হাই প্লাজমা অসমোলারিটি আছে উইথ ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ডাইলিউট ইউরিন দেওয়া আছে। আচ্ছা, যেহেতু আমরা পরবর্তীতে পেশেন্টকে হচ্ছে এই কোশ্চেনটাতে ডেসমোপ্রেসিন অ্যানালগ দেওয়ার কথা বলা আছে, ডেসমোপ্রেসিন অ্যানালগ দেওয়ার পরও পেশেন্টের তেমন কোনো চেঞ্জ হয় নাই। 210 ছিল অসমোলারিটি, সেখান থেকে বেড়ে 240 হয়েছে, বেশি একটা চেঞ্জ হয় নাই। সো আমরা এটাকে ডায়াগনোসিস নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস চিন্তা করতে পারি। দেখেন কতটা ভাইয়া সিমিলার একটু কোশ্চেন। ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে এই বিসিপিএস এর কোশ্চেনে তো তেমন একটা ক্লু ট্লু দেওয়া থাকে না। এখন জি জি এমন এমন কোনো ইনফরমেশন তো নিশ্চয়ই দেওয়া থাকে যে যেটা একদম ফ্ল্যাট একদিকেই ডায়াগনোসিস যাবে, ওইটা জি, কিভাবে বুঝবো আসলে? সমস্যাটা ওইখানেই হয়েছে এখানে মনে হচ্ছে, হচ্ছে। আচ্ছা এটা নিয়ে আমি বলি। দেখেন এই কোশ্চেনেও কিন্তু আপনার একটা ক্লু কিন্তু দেওয়া আছে, পেশেন্ট লিথিয়াম থেরাপি পাচ্ছে। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি যে লিথিয়াম দেখে যেমন আর কোথাও তাকাতে হচ্ছে না, আর কিন্তু কোনো অনেক। দিকে তাকানোর দরকার নাই কিন্তু আপনার। যদিও আপনি পরবর্তীতে অবশ্যই কোশ্চেনটা আরেকটু দেখবেন যে কোশ্চেনে আসলে, এখন আমি বলি কোশ্চেন আসলে সলভ করার ক্ষেত্রে অনেক সময় যেটা হয়, দুইটা অপশনে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ঝামেলা হয়, ঠিক না? যে আমরা কোশ্চেন বাকি তিনটা এইবারের অপশনকে দেখা কোশ্চেনটা গেছে। কনফিউজিং ছিল, ওই কারণেই আর কি সমস্যা হচ্ছে। জি জি জি। তো তিনটা অপশন আপনি দেখা গেছে ইজিলি এক্সক্লুড করে ফেললেও দুইটা অপশনে ঝামেলা হয়। তখন আপনাকে দেখতে হবে যে দেখা গেছে আমার মানে আমি যে দুইটা অপশনকে চিন্তা করতেছি তার একটা অপশনের মানে ফেভারে যাচ্ছে দুইটা মানে ক্লু, আরেকটা অপশনের ফেভারে যাচ্ছে তিনটা ক্লু। তখন আপনি যেই অপশনটার ফেভারে তিনটা ক্লু যাচ্ছে সেটাকে আপনি হচ্ছে অ্যান্সার হিসেবে ধরবেন। কারণ আসলে তো বিসিবিএস এর কোনো কোশ্চেনে তো আর ওরা তো আর অ্যান্সার শিট দেয় না, বা ওরা কোনো কিছু তো বলেও না যে আমরা জানতে পারবো যে এটা এইভাবে হবে বা এটার অ্যান্সার এটা হবে। তো এক্ষেত্রে এটা হচ্ছে ফলো করার নিয়ম। যদি আপনার দেখেন যে দুইটা অপশনে সমস্যা হচ্ছে, তখন আপনি তাকাবেন যে আপনার কোন অপশনে ফেভার বেশি করতেছে কোশ্চেনের সাথে। যদি দেখেন যে এই অ্যান্সারটার পিছনে আমার কোশ্চেনে হয়তো একটা ক্লু দেওয়া আছে বা দুইটা ক্লু দেওয়া আছে, ওইটার এগেনস্টে তেমন কোনো ক্লু দেওয়া নেই, তখন আপনি ধরে নেবেন যে এটা এটা অ্যান্সার হবে। আই থিঙ্ক ক্লিয়ার আপু নাকি? জি ভাইয়া, এখন একটা কোশ্চেন একটু মনে পড়ছে, এটা আমি একটু জি জি কনফিউশন বলেন। করতে চাচ্ছি যে এরকম ছিল যে আইজিএ নেফ্রোপ্যাথির হিস্ট্রি দিয়ে যে এটা জি কোন জি জি টাইপের হাইপার সেন্সিটিভিটি। জি। এখন টাইপ 3 এটা তো জানি, কিন্তু আরেকটা ছকে কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সির কজও কিন্তু বলা ছিল। এখন এই টাইপের কোশ্চেন গুলা নিয়ে মেইনলি সমস্যাটা হয়, এখানে ক্লু কিন্তু দুই দিকেই সমান সমান। সমান একই সমান। সাথে। এখন এখন এই যে যে আপনি কোশ্চেনটার কথা বলেন না, আমি আমার এই ইয়াতে কিন্তু এই কোশ্চেনটাও আছে, এবং এই কোশ্চেনটা বিসিবিএস একদম ডিরেক্ট মানে আপনার হচ্ছে পাস্ট টেস্ট থেকে নেওয়া। আমি আপনাকে এখনই দেখাচ্ছি, একটু দাঁড়ান। এই যে দেখেন, একটা পেশেন্ট, একটা চাইল্ড আসছে, পেশেন্ট রেড কালার ইউরিন যায়, পেশেন্ট 8 থেকে 10 দিন আছে, কোন ধরনের হাইপার সেন্সিটিভিটি? দেখেন ডিরেক্টলি টাইপ 3 হাইপার সেন্সিটিভিটির দিকে যাচ্ছে। এখন আপনার কথা হচ্ছে যে দুইটাই তো হয়, কিন্তু আমার মনে হয় যতটুকু কোশ্চেনে ছিল কোন টাইপের হাইপার সেন্সিটিভিটি এইটা মেবি কোশ্চেনে ছিল। জি, তাহলে এটা আমার মনে তো বলে পড়ে। দিচ্ছে যে ওরা হাইপার সেন্সিটিভিটি জানতে চাচ্ছে। আমি এই দুটো অপশন নিয়ে একটু চিন্তা করছিলাম, আমার পরীক্ষা হলে আমার এখনো মনে পড়তেছে। পরবর্তীতে আমি টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি দাগাই। ঠিক আছে আপু, ক্লিয়ার? জি, আচ্ছা, এটা কোন প্রকাশনীর পাস টেস্ট? যে কোনো একটা হলেই তো হবে। এর আগে তো জি পাস জি জি টেস্ট করিনি। জি। আপনি হচ্ছে পড়ার জন্য হয়তো সাবস্ক্রিপশন নিতে পারেন, অথবা আপনি হচ্ছে পাস টেস্টের যে কোনো নীলক্ষেতে যে আপনি যদি বলেন যে পাস টেস্টের কোশ্চেন ব্যাংক আছে কিনা পড়তে পারেন। কিন্তু আমাদের এই সেশনটা করার উদ্দেশ্য এটাই, যাতে আপনারা ডেভিডসন পড়বেন, ডেভিডসন পড়ার পাশাপাশি হচ্ছে যাতে আমরা, কনসেপ্ট ক্লিয়ার হয়, মানে জানা কোশ্চেন ভুল গেলে হ্যাঁ তখন হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, যাতে আমাদের কনসেপশনটা ফুললি ক্লিয়ার থাকে, আমাকে পরীক্ষার হলে বসে যেতে বারবার চিন্তা করতে না হয়। আমি যখনই চিন্তা করতে যাব তখনই আমি কনফিউজড হয়ে যাব। যেমন দেখেন এই কোশ্চেনটা যেহেতু আসলে এই কোশ্চেনটা নিয়ে বলে ফেলি, যে চাইল্ড ডেভেলপস পেরি অরবিটাল ইডিমা, রেড কালার ইউরিন অ্যান্ড হাইপার টেনশন ফলোইং এ স্ট্রেপ্টোককাল থ্রট ইনফেকশন, এবং বলে দেওয়া ছিল 8 থেকে 10 দিন। আমার এটা এক্স্যাক্টলি মনে আছে। দেখেন একদম সেম প্যাটার্নে কোশ্চেন দেওয়া আছে ফার্স্ট টেস্টে। 1 থেকে 2 সপ্তাহ আছে, পেশেন্টের প্রোটিনিউরিয়া আছে, পেশেন্টের ব্লাড অন ইউরিন অ্যানালাইসিস কি ছিল। পরবর্তীতে ওরা বলে দিছে যে এসও টাইটারটা রেজড আছে। এখন হোয়াট ক্লিনিক্যাল ফেনোমেনন ইজ টেকিং প্লেস। দেখেন এখানে টাইপ 3 হাইপারসেনসিটিভিটির কথা বলা আছে। আচ্ছা আমরা আমাদের আবার উপরে যাই।
এবার আসি হচ্ছে আমাদের এই কোশ্চেনটাতে। এই কোশ্চেনটাতে দেখেন, এ ম্যান প্রেজেন্টস উইথ এ র্যাশ ইনভলভিং দ্য পাম এন্ড সোল, হি গিভস এ হিস্ট্রি অফ পেইনলেস জেনিটাল আলসার দ্যাট হিলড স্পন্টেনিয়াসলি এ ফিউ উইকস আর্লিয়ার, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? দেখেন এইখানে কিন্তু আপনার এই যে মানে সিনারিওটা দেওয়া, এটা একদম ইজি বা একটা টিপিক্যাল সিনারিও, যে একটা পেশেন্টের যদি সিফিলিস হয়, প্রাইমারি সিফিলিসটা নর্মালি পেইনলেস থাকে, পরবর্তীতে আপনার হচ্ছে র্যাশটা যদি পাম এন্ড সোলকে ইনভলভমেন্ট করে সেটা হচ্ছে সেকেন্ডারি সিফিলিস হয়। দেখেন পাস্ট টেস্টের একদম সেম প্যাটার্নের একটা কোশ্চেন আছে। পেশেন্ট হসপিটালে আসছে, পেশেন্টের পিং প্যাপিউলার নন ইচিং টাইপের একটা র্যাশ আছে যেটা পাম এন্ড সোল প্লাস ট্রাঙ্ক এন্ড লিম্বকে ইনভলভমেন্ট করতেছে, এবং পেশেন্টের 2 উইকস হলিডেতে থাইল্যান্ডে 4 মাসের আগে ঘুরে আসার একটা হিস্ট্রি দিছে ওরা। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? এবার আসি আমরা ডেভিডসনে কি বলছে। দেখেন ডেভিডসনে বলা আছে যে প্রাইমারি সিফিলিসের দিকে যদি আমরা একটু তাকাই, প্রাইমারি লেশন অর শ্যাঙ্কর ডেভেলপ করতেছে ইউজুয়ালি ইন দ্য জেনিটাল এরিয়া। আচ্ছা, তারপরে বলা আছে যে এটা দ্য শ্যাঙ্কার এন্ড দ্য লিম্ফ নোডস আর বোথ পেইনলেস থাকে। সেকেন্ডারি সিফিলিসটা দেখেন 6 থেকে 8 সপ্তাহ পরে ডেভেলপ করে। এবং একটু 2 থেকে 3টা লাইন যদি আমরা নিচের দিকে যাই, দেখেন এই যে ওভার 75% অফ দ্য পেশেন্ট প্রেজেন্ট উইথ র্যাশ অন দ্য ট্রাঙ্ক লিভস দ্যাট মে লেটার ইনভলভ দ্য পাম এন্ড সোল। দেখেন স্যাররা কিন্তু বই থেকে নিছে, কিন্তু আপনি এই লাইনটা যে এইভাবে ইন্টারপ্রেট করতে হয় সেটা আপনি জানবেন কিভাবে যদি আপনি কোশ্চেন সলভ না করেন? তাই পড়ার পাশাপাশি কোশ্চেন সলভটা করা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখেন একদম সেম প্যাটার্নে দেওয়া আছে, এন্ড এটার অ্যান্সার হচ্ছে সেকেন্ডারি সিফিলিস হবে। বাকিগুলোর দিকে তো যাচ্ছেই না। সোরিয়াসিস তো কখনোই হবে না, কারণ এটা এক্সটেন্সর সারফেস একটা স্ক্যালি টাইপ লেশন থাকে। লাইকেন প্ল্যানাসের ক্ষেত্রে নর্মালি পেশেন্টের হিস্ট্রি দিয়ে দেয়, একটা অ্যাসোসিয়েশন দিয়ে দেয় যে হেপাটাইটিস বি সি, অথবা পেশেন্টের হচ্ছে মাইস্থেনিয়া গ্র্যাভিস আছে কিনা, থাইমোমা আছে কিনা, এই রিলেটেড একটা হিস্ট্রি দিয়ে বলবে যে প্লুরাইটাস থাকে। এই রিলেটেড কিছু বলে নাই, বাকি দুটো অপশনও তো এখানে আসে না। সো এটার অ্যান্সার হচ্ছে সেকেন্ডারি সিফিলিস। এবার আমরা একটু পরেরটাতে যাই, যে এখানে পেশেন্ট প্রেজেন্ট উইথ সাডেন অনসেট সিভিয়ার চেস্ট পেইন রেডিয়েটিং টু দ্য ব্যাক, এবং পেশেন্টের বিপি দেওয়া ছিল 190/110। দেখেন একদম সেম প্যাটার্নে পাস মেডিসিনের কোশ্চেন আছে। একটা পেশেন্ট আসছে পুয়ারলি কন্ট্রোলড হাইপারটেনশন নিয়ে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, সেই পেশেন্টের এখন সিভিয়ার ইন্টারস্ক্যাপুলার পেইন আছে, এবং পেইন ইজ শার্প এন্ড টিয়ারিং অ্যান্ড ম্যাক্সিমাল অ্যাট অনসেট অ্যান্ড রেডিয়াস টু লোয়ার ব্যাক। দেখেন পেশেন্টের বিপি যেটা দেওয়া আছে, বিপিটা পর্যন্ত সারা সেম রাখছে। এখন এই কোশ্চেনটা দেখেও কিন্তু অনেকেরই কনফিউশন হয়েছে যে এটা কি পেরিকার্ডাইটিস হবে নাকি এটা অ্যাওর্টিক ডিসেকশন হবে। তো এটার ক্ষেত্রে তো আপনারা দেখতেই পাচ্ছেন, আরো কিন্তু দেখেন পাস মেডিসিনের কোশ্চেনটার ভিতরে আরো কঠিন করা আছে, এটা কি টাইপ এ নাকি টাইপ বি, কারণ ওরা আবার লাস্টে কিছুটা ক্লু দিয়ে দিছে যেটা পেশেন্টের লেফট সাবক্লেভিয়ান আর্টারি প্লাস হচ্ছে এক্সটেন্ডিং টু দ্য অ্যাবডোমিনাল অ্যাওর্টা, দ্যাট মিন্স ওটা ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার দিকে চলে যাচ্ছে, তখন ওটা টাইপ বি অ্যাওর্টিক ডিসেকশন হবে। দেখেন এইরকম টাইপের কোশ্চেনও কিন্তু আসতে পারে আমাদের বিসিবিএস এর পরীক্ষায়, কারণ ডিরেক্ট ডেভিডসনের লাইন এগুলো আছে যে অ্যাওর্টিক ডিসেকশনের ক্ষেত্রে আপনি যখন এই যে ডান পাশে ক্লিনিক্যাল ফিচারের উপরের দিকে তাকান, অ্যাওর্টিক ডিসেকশন ইজ ক্লাসিক্যালি ডিফাইন্ড অ্যানাটমিক্যালি অর ফর ম্যানেজমেন্ট পারপাস ইনটু টাইপ এ এন্ড টাইপ বি। দ্যাট মিন্স আমরা দুইটা টাইপে কিন্তু ভাগ করতেছি। টাইপ এ যখন বলতেছে তখন সেটা ইনভলভিং অথবা স্পেয়ারিং দ্য অ্যাসেন্ডিং আউটার রেসপেক্টিভলি। স্পেয়ারিং অ্যাসেন্ডিং আউটার সেটা হচ্ছে টাইপ বি এর মধ্যে পড়তেছে, আর ইনভলভিং যখন করতেছে তখন সেটা টাইপ এ এর মধ্যে পড়তেছে। কারণ এই দুইটা টাইপ জানা রাখা ইম্পর্টেন্ট, কারণ ম্যানেজমেন্ট ডিফারেন্ট। টাইপ এ হলে আমরা পেশেন্টের ক্ষেত্রে সার্জারি করব, আর যদি টাইপ বি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা পেশেন্টের ক্ষেত্রে বিটা ব্লকার দিব, আইভি বিটা ব্লকার, এবং এটার ক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে সিটি অথবা এমআর এনজিওগ্রাফি। তো দেখেন কতটা সিমিলার কোশ্চেন। আপনি যদি এই কোশ্চেনটা আগের থেকে সলভ করা থাকে তাহলে কিন্তু আপনার পরীক্ষার হলে বসে বেশি একটা চিন্তা করার কথা না, কারণ আমি আমি নিজেই এই কোশ্চেনটা দেখে ডিরেক্টলি অ্যান্সার দাগাই ফেলছি, কারণ আমরা জানি যে অ্যাওর্টিক ডাইসেকশনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট কজ হচ্ছে হাইপার টেনশন। তো এখানে দেখেন পেশেন্টের 190/110 দেওয়া আছে, তো অনেক বেশি যখন প্রেশার বেশি থাকবে তখনই তো দেখা গেছে ছিঁড়ে যায় পেশেন্টের ডাইসেকশন ডেভেলপ করতে পারে, ঠিক না? এবার আসি হচ্ছে পরের কোশ্চেনে। আচ্ছা, আপনারা বাকিরা যারা আছেন তারা কি আমার কথা বুঝতে পারতেছেন? কেউ তো কোনো রেসপন্স? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমাকে জানাবেন অবশ্যই। এবার আসি হচ্ছে এই কোশ্চেনটা দেখেন, এই যে ডেফিসিয়েন্সি অফ টিপিএমটি থায়োপিউরিন মিথাইল ট্রান্সফারেজ ইনক্রিজ দ্য টক্সিসিটি অফ হুইচ ড্রাগ, একদম সেম কোশ্চেন দেখেন, পাস মেডিসিনের কোশ্চেন।
একটা পেশেন্ট অ্যাজাথায়োপ্রিন পাচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিসের জন্য, হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর উইল প্রিডিসপোজিস আর অ্যাজাথায়োপ্রিন টক্সিসিটি। দেখেন এটা অ্যান্সার হচ্ছে থায়োপিউরিন মিথাইল ট্রান্সফারেজ ডেফিসিয়েন্সি, আর আমাদের স্যাররা কোশ্চেন দিচ্ছে ডেফিসিয়েন্সি অফ টিপিএনটি ইনক্রিজেস হুইচ ড্রাগ। দেখেন এটা অ্যান্সার দেওয়া আছে থায়োপিউরিন মিথাইল ট্রান্সফারেজ ডেফিসিয়েন্সি, এন্ড অ্যাজাথায়োপ্রিনের ক্ষেত্রে চেক থিওপিউরিন থায়োপিউরিন মিথাইল ট্রান্সফারেজ ডেফিসিয়েন্সি বিফোর ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের আগে অবশ্যই পেশেন্টকে চেক করে নিতে হবে। এবার আসি আমরা একটু ডেভিডসনে, এটা কোথায় আছে ডেভিডসনে। দেখেন ডেভিডসনের রেমাটোলজি টপিকের মধ্যে আপনার শুরুর দিকে যে ড্রাগ কজ গুলো আছে ওখানে আপনার অ্যাজাথায়োপ্রিনের মধ্যে কিন্তু লেখা আছে এই যে পেশেন্টের বোন ম্যারো সাপ্রেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট। তারপরেই আমরা একটু তাকাই যে জেনেটিক পলিমরফিজম in the enzyme thiopurine as methyl transferase influence the catabolism of 6-MP and sometimes genetic testing TPMT variants দেখতে হয়। তো দেখেন আপনার এটা কিন্তু একদম ভিতরের লাইন থেকে এসবি এটা করা। তা আপনি যদি এই কোশ্চেনটা সলভ করা থাকে আগে থেকে তাহলে কিন্তু আপনার চিন্তা করার কিছু নাই, আপনি ডিরেক্ট হচ্ছে তখন অ্যাজাথায়োপ্রিন হচ্ছে অ্যান্সার হিসেবে তাকাতে পারবেন। এবার আসি হচ্ছে আমরা পরের কোশ্চেনটাতে যাই। একটা পেশেন্ট আসছে এইচআইভি তে, এইচআইভির CD4 কাউন্ট পেশেন্টের লেস দেন 50 সেলস পার কিউবিক মিলিলিটার দেওয়া আছে। আচ্ছা, হুইচ opportunistic infection is most classically associated with this level of immunosuppressed? এখন দেখেন CD4 কাউন্ট 50-এর কম, এই কথাটা ডেভিডসনে আছে কিন্তু অনেক মানে ছোট্ট একটা জায়গায় আছে। আমি একটু ডেভিডসনের লাইনটাতে আগে যাই, তারপরে আমি দেখাচ্ছি উপরে। দেখেন আপনার যদি এইচআইভি টপিকের মধ্যে লাস্টের দিকে আপনার হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম এভিয়াম কমপ্লেক্স প্রোফাইলেক্সিস এর ওখানে লেখা আছে যে যদি পেশেন্টের CD4 কাউন্টটা বিলো 50 থাকে তখন আপনার ডায়াগনোসিস হচ্ছে এই ম্যাক, এবং সেটার ক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট দিবেন এজিথ্রোমাইসিন অথবা ক্ল্যারিথ্রোমাইসিন। এবার একটু উপরের দিকে আসি, দেখেন এটাও কিন্তু পাস মেডিসিনের কোশ্চেনে আছে। এই যে 60, এটা আমি হচ্ছে গিয়ে আমাদের হার্ড কপি যে পাস মেডিসিন ওখান থেকে হচ্ছে নেওয়া, যে একটা পেশেন্ট আসছে, পেশেন্টের হচ্ছে ফিভার, নাইট সোয়েট, ওয়েট লস, ডায়রিয়া আছে। আচ্ছা, আপনারা আমাকে কেউ বলতে পারবেন যে এইচআইভির পেশেন্ট যদি ডায়রিয়া নিয়ে আসে তাহলে আমরা ডিফারেন্সিয়ালস কি কি চিন্তা করব, মানে মোস্ট ইম্পর্টেন্টলি? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা আমি বলতেছি, আমরা হচ্ছে মেইনলি যদি এইচআইভির পেশেন্ট ডায়রিয়া নিয়ে আসে তাহলে আমরা হচ্ছে ক্রিপ্টোস্পোরিডিয়াম, তারপরে হচ্ছে আপনার এই যে মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম কমপ্লেক্স, এগুলো হচ্ছে চিন্তা করি। দেখেন ডেভিডসনের স্মল বাউল ডায়রিয়ার এখানে লাস্টের দিকে একটা লাইন লেখা আছে যদি কোনো পেশেন্টের মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম কমপ্লেক্স ইনফেকশনের সাথে যদি ডায়রিয়া নিয়ে প্রেজেন্টেশন থাকে। দেখেন পাস মেডিসিনের কোশ্চেনটার ভিতরে পেশেন্টের জ্বর আছে, তার সাথে পেশেন্টের ডায়রিয়া আছে, ওরা আরো স্পেসিফিক করার জন্য বলে দিছে যে পেশেন্টের CD4 কাউন্ট লেস দেন 50। যদি এই কোশ্চেনটাতে এতটুকু পর্যন্ত শেষ করে যদি ওরা না বলতো ব্লাড কালচার রিডিউস করতেছে, এটাও কিন্তু অ্যান্সার, আপনার ডায়াগনোসিস যদি চাইতো তাহলে কিন্তু অ্যান্সার হতো এটা মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম কমপ্লেক্স, কিন্তু ওরা অ্যান্সারটা বলে দিয়ে ওরা ট্রিটমেন্টটা চাইছে। এটা দেখেন এটা পাস টেস্টের কোশ্চেন, এটা একটু বড়, অনেক বড় একটা কোশ্চেন, এটার দিকে আমরা নাই যাই। এটাতেও কিন্তু সেম ঘটনা একই, একটা এইচআইভির পেশেন্ট আসছে, পেশেন্টের ওয়েট লস ডায়রিয়া হচ্ছে 5 বার করে। এখানে দেখেন সবগুলো ভ্যালুর মধ্যে CD4 কাউন্টের দিকে তাকান, পেশেন্টের 4 মাত্র CD4 কাউন্ট। সেই ক্ষেত্রে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? ডায়াগনোসিস এটা মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম ইনফেকশন। দেখেন আমাদের কোশ্চেন, ডিরেক্ট কোশ্চেন, স্যাররা এইচআইভি কাউন্ট লেস দেন 50, আপনার হোয়াট ইজ দ্য লেভেল অফ ইমিউনোসাপ্রেশন দেখে আপনি কি মানে ডায়াগনোসিস কি করবেন? মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম কমপ্লেক্স ইনফেকশন। দেখেন কতটা সিমিলার কোশ্চেন, এখানে ম্যানেজমেন্ট চাইছে, এখানে ডায়াগনোসিস চাইছে। আর ডেভিডসনের লাইনটা তো দেখতেই পাচ্ছেন, ডেভিডসনও কিন্তু আছে। সো ডেভিডসন থেকে সবকিছু নেওয়া, কিন্তু ডেভিডসনের এই ওয়ার্ড গুলো তো আগে আমাকে কোশ্চেন আকারে বুঝতে হবে যে এই ওয়ার্ড থেকে এইভাবে কোশ্চেন আসতে পারে, তাহলে না আমার পরীক্ষা হলে যে হচ্ছে মাথার ভিতরে হচ্ছে হিট করবে যাচ্ছে এটা অ্যান্সার এটা হবে। এবার আসি আমরা এই কোশ্চেনটার ক্ষেত্রে যে টর্সাস ডি পয়েন্টেস। টর্সাস ডি পয়েন্টেস এর একটা পেশেন্ট, ওরা বলে দিছে ইট ইজ আ ফর্ম অফ পলিমরফিক ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। একই কথা, আমরা মনোমরফিক ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া যেটা সেটাকে শুধুমাত্র ভিটি হিসেবে চিনি, আর যদি পলিমরফিক ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া হয় তখন সেটাকে আমরা টর্সাস ডি পয়েন্টেস হিসেবে চিনি, অ্যান্ড ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ কিউটি প্রলঙ্গেশন। ওরা আরো স্পেসিফিক করে বলে দিছে হোয়াট ইজ দ্য ইমিডিয়েট ম্যানেজমেন্ট।
এটার ক্ষেত্রে আপনারা এখানে কেউ আছেন যে কি অ্যান্সার দেখাইছিলেন? আইভি ম্যাক্স সালফ মনে হয় দিয়েছিলাম। এটা অ্যান্সার আইভি মেক্সাল। দেখেন এই কোশ্চেনটাও ডিরেক্ট পাস মেডিসিনের কোশ্চেন। এটা নিউমোনিয়ার পেশেন্ট ক্লারিথ্রোমাইসিন পাচ্ছে, এখন এই পেশেন্টের পলিমরফিক ভিটি হচ্ছে। এখানে ওরা আরেকটু কঠিন করছে যে কিউআরএস কমপ্লেক্সটা টুইস্ট করছে অ্যারাউন্ড দ্য আইসো ইলেকট্রিক বেসলাইন, একই কথা, ওই কিউটি প্রলঙ্গেশন। তো ওইটার ক্ষেত্রে আপনার কি ম্যানেজমেন্ট দিবেন? আইভি ম্যাক্সালফ হচ্ছে ম্যানেজমেন্ট। এবার আসেন হচ্ছে এটার ক্ষেত্রে টর্সিসিটি পয়েন্টেস, এটা একটা অনেক ইম্পর্টেন্ট টপিক। যে কোনো পোস্ট গ্রাজুয়েশন এক্সামের ক্ষেত্রে এফসিপিএস বলেন এমআরসিপি বলেন, বোথ কেসেস এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট টপিক। এখন এখান থেকে নর্মালি আমরা কোশ্চেন যদি চিন্তা করি কি কি টাইপের কোশ্চেন আসতে পারে, প্রথমত যে প্রথম লাইনটা পলিমরফিক বিটি কেন মানে কোনটাকে বলতেছি, আর মনোমরফিক বিটি কোনটাকে বলি। মনোমরফিক বিটি হচ্ছে শুধু ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া যেটা, আর পলিমরফিক বিটি বলার সাথে সাথে তখন এটা টর্সিসিটি পয়েন্টেস হয়ে যায়। আচ্ছা, এটা আমরা জানলাম। আমরা জানি যে মোস্ট কমনলি কোন কোন ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটির জন্য আমার পেশেন্টের টর্সিসিটি পয়েন্টেস হয়। এই যে সেই ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি যেটা হচ্ছে পটাশিয়াম কম, ম্যাগনেসিয়াম কম, ক্যালসিয়াম কম, কেএমসি দিয়ে আমরা শর্টকাটে হচ্ছে মনে রাখি। এরপরে আসছে হচ্ছে ড্রাগ কজ। ড্রাগ কজের ভিতরে যদিও অনেকগুলো ড্রাগের কথা বলা আছে, কিন্তু পরীক্ষায় কোশ্চেন যদি আমরা চিন্তা করি বিভিন্ন কোশ্চেন ব্যাংকগুলোতে, যেমন সোটালল, একটা পেশেন্টকে সোটালল দেওয়া হয়েছে, সেই পেশেন্ট এখন যদি লং কিউটি সিনড্রোম ডেভেলপ করে বা এই যে পলিমরফিক ভিটি ডেভেলপ করে, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? টর্সিসিটি পয়েন্টেস হবে। একটা পেশেন্ট এরিথ্রোমাইসিন পাচ্ছে, ঠিক আছে, বা একটা পেশেন্টকে আমরা অ্যামিওডারন দিচ্ছি, অ্যামিওডারন দেওয়ার পরে যদি পেশেন্টের যে কোনো মানে খারাপের দিকে চলে যাচ্ছে, এখন ওইটার ডায়াগনোসিস আমরা কি চিন্তা করব? তখন এটার অ্যান্সার হচ্ছে টর্সিসিটি পয়েন্টেস এর দিকে যাচ্ছে। আর যেহেতু এতদিন ধরে ম্যানেজমেন্ট ইনভেস্টিগেশন রিলেটেড স্যাররা কোশ্চেন দিছে বা দেখা গেছে ডায়াগনোসিস করার জন্য কোশ্চেন দিছে, সো এবার দেখেন ম্যানেজমেন্ট রিলেটেড কোশ্চেন আসছে ডিরেক্টলি, যে হোয়াট ইজ দ্য ইমিডিয়েট ম্যানেজমেন্ট হবে। এই ক্ষেত্রে আপনার হচ্ছে আইভি ম্যাক্স সালভ হবে। আচ্ছা, এবার আমরা পরে আরেকটা কোশ্চেনের দিকে যাই, যে এ পেশেন্ট ইজ ডায়াগনোসড উইথ হেরিডিটরি এনজিওইডিমা, হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস ফর অ্যাকিউট ম্যানেজমেন্ট? এই কোশ্চেনটাতে অনেকেরই ঝামেলা হয়েছে, যে যখন বলছে অ্যাকিউট ম্যানেজমেন্ট, অ্যাকিউট ম্যানেজমেন্ট দেখে সবার মাথায় হচ্ছে ফার্স্টে ওই বক্সটা আসছে ডেভিডসনের। আচ্ছা, ওখানে তো আমরা পড়ছি যে পেশেন্টের তো অ্যান্টিহিস্টামিন কাজ করে না, তারপরে লেখা ছিল অ্যানাবলিক স্টেরয়েড, তারপরে ছিল হচ্ছে সি1 ইনহিবিটর কনসেন্ট্রেট। কিন্তু এই লাইনটাও কিন্তু আপনার ডেভিডসনে আছে। আমরা আগে একটু ডেভিডসনটা দেখি, তারপর আমরা কোশ্চেন দেখাচ্ছি। দেখেন আপনার হেরিডিটরি এনজিওইডিমার ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথমেই কিন্তু বলা আছে যে পেশেন্টের সিভিয়ার অ্যাকিউট অ্যাটাক, দেখেন লাস্ট লাইন, ম্যানেজমেন্টে সিভিয়ার অ্যাকিউট অ্যাটাক শুড বি ট্রিটেড উইথ প্লাজমা ডিরাইভ অথবা রিকম্বিনেন্ট সি1 ইনহিবিটর অর দ্য ব্র্যাডিকাইনিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ইকাটিভেন্ট। স্যাররা তো নাম দেয়নি, স্যাররা হচ্ছে ডিরেক্ট রিকম্বিনেন্ট সি1 ইনহিবিটরের নাম দিছিল। এখন দেখেন পাস্ট টেস্টের ডিরেক্ট কোশ্চেন, A 22 years old woman present আসছে acute hereditary angioedema involving the larynx. What is the optimum immediate management where available? দেখেন সি1 ইনহিবিটর কনসেন্ট্রেট। যদি আপনার এই কোশ্চেন সলভ করা থাকে, আপনার কিন্তু পরীক্ষার হলে মানে কনফিউজড হওয়ার কিছুই নেই। আপনি জানেন যে আচ্ছা ম্যানেজমেন্ট চাইলে আমি কি দিব আর অ্যাকিউট ম্যানেজমেন্ট চাইলে আমরা কি দিব। এখানে স্যাররা টুইস্টটা করছে হচ্ছে অ্যাকিউট ম্যানেজমেন্ট দিয়ে, যার কারণে অনেকে দেখা গেছে অ্যাকিউট ম্যানেজমেন্ট থেকে স্টেরয়েড দিয়ে আসছে আনসার, কিন্তু এটা কিন্তু হয়নি। তখন কিন্তু এটা অ্যান্সার কিন্তু হবে রিকম্বিনেন্ট সি1 অ্যাস্টারেস ইনহিবিটর কনসেন্ট্রেট। এরপরে আমরা যাই আরেকটু নিচের দিকে যাই। দেখেন এরপরে আরেকটা কোশ্চেন আসছিল এবার, যে পেশেন্ট প্রেজেন্টস উইথ পাররেক্টাল ব্লিডিং অ্যান্ড ইজ হেমোডাইনামিক্যালি স্টেবিলাইজড উইথ ফ্লুইড রিসাসিটেশন, বোথ আপার জি এন্ডোস্কোপি অ্যান্ড কোলোনোস্কোপি আর নর্মাল, হোয়াট ইজ দ্য নেক্সট বেস্ট ইনভেস্টিগেশন? দেখেন একদম এটাও আপনার পাস মেডিসিনের কোশ্চেন। পাস মেডিসিনে দেওয়া আছে একটা পেশেন্টের 73 বছরের ওল্ড ম্যান, যার হচ্ছে মডারেট অ্যাওর্টিক স্টেনোসিস আছে, তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ধরা পড়ছে। আচ্ছা ভালো, তো এখন এই পেশেন্টের ক্ষেত্রে আপনার আপার জি এন্ডোস্কোপি এবং 2টা কোলোনোস্কোপি করা হয়েছে, কিন্তু কোনো কজ খুঁজে পায়নি, দ্যাট মিনস নর্মাল আছে। তো হোয়াট ইজ দ্য নেক্সট মোস্ট ইনভেস্টিগেশন? এন্ড এটার অ্যান্সার হচ্ছে আপনার এই ক্যাপসুল এন্ডোস্কোপি। ক্যাপসুল এটাও এন্ডোস্কোপি। ক্যাপসুল এন্ডোস্কোপি। দেখেন এটা কিন্তু ডেভিডসনে আছে, ডেভিডসনেরই লাইন। পেশেন্টের এই যে মেজর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং অফ আননোন কজের প্রথমেই কিন্তু বলা আছে একটা ইন সাম পেশেন্টস হু প্রেজেন্ট উইথ মেজর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং, তারপরে পেশেন্টের আপার এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, সিটি এনজিওগ্রাফি করা হয়েছে, মে ফেল ফেল কোনো কিছু পাচ্ছে না, তখন কি অ্যান্সার হবে? ওয়্যারলেস ক্যাপসুল এন্ডোস্কোপি। দেখেন এখানে যদি স্যাররা
আরেকটু টুইস্ট করে কোশ্চেন করতে চায়, তখন কিন্তু বলতে পারে যে পেশেন্টের আপার এন্ডোস্কোপি কোলোনোস্কোপি করা হয়েছে, কিছু আমরা পাইনি, ফেল করছে, নেক্সট লাইন ইনভেস্টিগেশন কি করব। এই কোশ্চেনটাতে আমার এই যে সিটি এনজিওগ্রাফি মেবি অ্যান্সার ছিল না, ছিল হচ্ছে ওয়্যারলেস ক্যাপসুল এন্ডোস্কোপি। তো দেখেন একদম ডিরেক্ট কোশ্চেন চলে আসছে, ওয়্যারলেস ক্যাপসুল এন্ডোস্কোপি হবে অ্যান্সার। এরপরে যাই আমরা পরের কোশ্চেনটাতে। একটা পেশেন্ট আমার কাছে আসছে ডিসফেজিয়া নিয়ে ফর 2 ইয়ার্স, ওয়েট লস আছে, রিগার্জিটেশন নিয়ে প্রেজেন্ট করছে, এবং রেডিওলজির ক্ষেত্রে বলা ছিল যে বার্ডবিক অ্যাপিয়ারেন্স কোথায়, বার্ডবিক অ্যাপিয়ারেন্স পাওয়া যাচ্ছে, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস। তো যারা আমরা জানি বার্ডবিক অ্যাপিয়ারেন্স ডায়াগনোসিস একালেশিয়া, কিন্তু বার্ডবিক অ্যাপিয়ারেন্সের কথা কিন্তু ডেভিডসনে ডিরেক্টলি বলা নাই। আমরা একটু ডেভিডসনে যাই, তারপরে আমরা দেখতেছি ফার্স্ট টেস্টের কোশ্চেনটা। যে ডেভিডসনে বলা আছে কি, যে এন্ডোস্কোপি শুড অলওয়েজ বি ক্যারিড আউট বিকজ কার্সিনোমা অফ দ্য কার্ডিয়া ক্যান মিমিক দ্য প্রেজেন্টেশন। ওরা বলতে চাচ্ছে যে একই রকম যদি আমরা এন্ডোস্কোপি করি, ওইটা রেডিওলজিক্যালি মিমিক করতে পারে, দ্যাট মিনস সিউডোঅ্যাকালেশিয়া হতে পারে, যেটা আমরা চ্যাগাস ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে পাই। আরেকটা বলা আছে, তারপরে দেখেন বেরিয়াম সোয়ালো শোজ ট্যাপার্ড ন্যারোয়িং অফ দ্য লোয়ার ইসোফেগাস। আপনি চিন্তা করেন, লোয়ার ইসোফেগাসটা বলতেছে ট্যাপারিংলি ন্যারো হয়ে গেছে, মানে আস্তে আস্তে নিচের দিকে ন্যারো হয়ে গেছে, এবং তার উপরে দ্য ইসোফেজিয়াল বডি ইজ ডাইলেটেড, উপরের অংশটা ডাইলেটেড বাট এন্ডটা হচ্ছে ন্যারো হয়ে গেছে, যেটাকে আমরা বলতেছি বার্ডবিক অ্যাপিয়ারেন্স। এবার দেখেন এই কোশ্চেনটা ডিরেক্ট আমাদের পাস্ট টেস্টে আছে। একটা ডিফিকাল্টি ইন টলারেটিং ওরাল ইনটেক, পেশেন্টের 6 মাস এগোর একটা হিস্ট্রি আছে উইথ রিগার্জিটেশন অফ লিকুইড, পেশেন্টের লিকুইডে রিগার্জিটেশন হচ্ছে, পেশেন্টের ওজন কমে গেছে 1 কেজি লাস্ট 6 মান্থে, এবং পেশেন্টের বেরিয়াম সোয়ালোতে হুইচ শোজ বার্ডবিক অ্যাপিয়ারেন্স। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? দেখেন একদম বলাই আছে, অ্যান্সার হচ্ছে একালেশিয়া। সো এটা অ্যান্সার হচ্ছে একালেশিয়া। সো কতটা সিমিলার কোশ্চেন। তারপরে আসি আমরা পরের কোশ্চেনটাতে। একটা পেশেন্ট আসছে, হিস্ট্রি অফ রিকারেন্ট ডিপ ভেইন থ্রম্বোসিস, রিপোর্টস ডার্ক কালার ইউরিন, স্পেশালি নোটিসেবল ইন দ্য আর্লি মর্নিং, সকালবেলা হচ্ছে কি এটা নোটিস হয় বেশি, দেয়ার ইজ নো হিস্ট্রি অফ ডিসইউরিয়া অথবা ফ্ল্যাঙ্ক পেইন, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? দেখেন এই কোশ্চেনটাও একদম সেম পাস মেডিসিনের একটা কোশ্চেন থেকে মিলে। পেশেন্টের ডিবিটি আছে, পেশেন্টের ডার্ক কালার ইউরিন হয় সকালবেলা, পেশেন্টের হিমোগ্লোবিন কম, এলডিএইচ বেশি, হোয়াট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট? ওরা চাইছে টেস্ট, স্যাররা চাইছে ডায়াগনোসিস। এটা ডায়াগনোসিস কি হবে? পিএনএইচ। পিএনএইচ, paroxysmal nocturnal আর hemoglobinuria। টেস্ট বললে ফ্লো সাইটোমেট্রি। যদি বলতো যে বেস্ট কি টেস্ট করবো, ফ্লো সাইটোমেট্রি টেস্ট করবো। দেখেন এটার অ্যান্সার এটাই দেওয়া, ফ্লো সাইটোমেট্রি ফর CD55 অথবা CD59। দেখেন এটাও কিন্তু মিলতেছে। এবার আসি আমরা একটু paroxysmal nocturnal hemoglobinuria, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এফসিপিএস বলেন এমআরসিপি বলেন, বোথ কেসেস এর ক্ষেত্রে। তো আমরা এটা নিয়ে একটু ডিসকাস করি। আমরা যখন পিএনএইচ চিন্তা করব, তখন আমরা 3টা ওয়ার্ড, স্পেশালি এসবি এর জন্য 3টা ওয়ার্ড একদম মাথার ভিতরে সেট করে রাখবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে বিআইটি, বি দিয়ে হচ্ছে বোন মেরো ফেলিওর, আই দিয়ে হচ্ছে ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস, টি দিয়ে হচ্ছে থ্রোম্বোসিস। দ্যাট মিনস হয়তো আমাকে বলে দিবে পেশেন্টের বোন মেরো ফেলিওর আছে, তারপরে পেশেন্টের ডার্ক কালার ইউরিন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করছে, পেশেন্টের ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। অনেক সময় দেখা গেছে সিনারিওটা দেওয়া থাকে পিএনএইচ এর মধ্যে মতো, তারপরে স্যাররা কোশ্চেনে দেওয়া থাকে যে কোন ফিচারটা হচ্ছে এই সিনারিওর সাথে যায়, ওখানে আপনার ইন্ট্রাভাস্কুলার এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস লেখা থাকে। এখন যদি আপনার মাথার ভিতরে আগে থেকে সেট না থাকে, এই যে দেখেন এটা কিন্তু ডেভিডসনও আছে, এপিসোডস অফ ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস রেজাল্ট ইন হিমোগ্লোবিনিউরিয়া। অনেকগুলো কোশ্চেন আছে এরকম, যেটা ডিরেক্টলি বলা আছে যে কোনটা যাচ্ছে, ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসের কথা মনে রাখবেন, আর যে কোনো থ্রম্বোসিস। এই কারণে দেখেন পিএনএইচ ডিবিটির সাথে অ্যাসোসিয়েটেড, যেটা আমাদের এবারের কোশ্চেনে ছিল। পিএনএইচ কিন্তু বার্চিয়ারি সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড। সো দেখা গেছে পুরা কোশ্চেন সাজাইলো হচ্ছে পিএনএইচ এর মতো করে, কিন্তু আমার আমরা যখন নিচের দিকে অ্যান্সারের দিকে তাকাচ্ছি, অপশনের দিকে তাকাচ্ছি, তখন দেখলাম পিএনএইচ তো নাই, কিন্তু এখানে বার্চিয়ারি সিনড্রোমের কথা বলা আছে, তার মানে অ্যাসোসিয়েটেড কিন্তু বার্চিয়ারি সিনড্রোম, ওটা অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। সো এইভাবে একটু হচ্ছে চিন্তা করব। তারপরে তো আর তো বাকি সবগুলো বলাই হয়ে গেছে, যে পেশেন্টের হচ্ছে আর্লি মর্নিং ইউরিন যেটা থাকে সেটা হচ্ছে রেড কালার হয়। তারপরে হচ্ছে আমাদের এই ক্ষেত্রে ইনভেস্টিগেশন আমরা কি করব, ফ্লো সাইটোমেট্রি করি। আচ্ছা, আরো কেউ বলতে পারবেন যে ফ্লো সাইটোমেট্রি আর কোথায় কোথায় করি আমরা? হেরিডিটারি স্পেরোসাইটোসিস। হুম, এটা একটা। আরেকটা আরেকটা হচ্ছে সিএলএল এও আমরা পাই, ফ্লো সাইটোমেট্রি করি। এই 3টা কেসেসে হচ্ছে আমরা ফ্লো সাইটোমেট্রি করি।
আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখানে কিন্তু বলা আছে C5 ইনহিবিটর দেওয়া হয়। অনেক সময় C5 ইনহিবিটরের নামটাও এক্সামে আসে, যে ইকোলিজুমেব দেওয়া হয় অথবা হচ্ছে রেভুলিজুমেব দেওয়া হয়। এবং এইটা আবার আপনি যদি ইমিউনোলজির সাথে মিলান, ইমিউনোলজিতে বলা আছে যদি একটা পেশেন্টকে C5 ইনহিবিটর দেওয়া হয় তখন সেই পেশেন্টকে কিন্তু লং টার্ম পেনিসিলিন দেওয়া লাগে, লাইফ লং হচ্ছে পেনিসিলিন পাবে পেশেন্ট। সো ওইভাবেও ঘুরায় আসতে পারে কোশ্চেন। এবার আসি একটু পরের কোশ্চেন। এই কোশ্চেনটা মোটামুটি সহজ, যে বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া হলে আমরা লেশনটা কোথায় পাচ্ছি। দেখেন এই কোশ্চেনটাও পাস টেস্টে একদম ডিরেক্ট আছে। একটা পেশেন্ট আসছে আপনার কাছে, পেশেন্টের হচ্ছে বাম্পিং একটু ডোর ফ্রেমস, পেশেন্টের ওসিপি খাওয়ার হিস্ট্রি আছে, পেশেন্টের এখন নিউরোলজিক্যাল এক্সামিনেশন ইজ নর্মাল অ্যাপার্ট ফ্রম এ বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া। পেশেন্টে আমরা বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া পাচ্ছি। এখন হোয়ার ইজ দ্য মোস্ট লাইকলি সাইট অফ দ্য লেশন হুইচ হ্যাজ লেড টু হার ভিজুয়াল ডিস্টারবেন্স। দেখেন অ্যান্সার হচ্ছে অপটিক কাজমা। ডিরেক্ট কোশ্চেন, আপনি এখান থেকে সলভ করে গেলে আপনার ইজিলি দেখা গেছে পরীক্ষা হলে আর চিন্তা করার কিছু নাই। এবার আসি এরপর আরেকটা কোশ্চেন, হোয়াট ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট ফর মরবিড ওবেসিটি। এটার অ্যান্সারটা কি দাঁড়িয়েছিলেন আপু? আমার সাথে আছেন আর অন্য কেউ? আচ্ছা দেখেন, এই কোশ্চেনটাও হচ্ছে আমার পাস মেডিসিনের সাথে অনেকটাই মিলে। এইখানে ওরা আমাদের কাছে ট্রিটমেন্ট চাইছে, বেরিয়াট্রিক সার্জারি ইফেক্টিভ ট্রিটমেন্ট কোনটা মরবিড ওবেসিটির জন্য। আর পাস মেডিসিনে হচ্ছে ওরা বলে দিছে বেরিয়াট্রিক সার্জারি করব, কিন্তু কত বিএমআই তে করব। এখন দেখেন এই যে বেরিয়াট্রিক সার্জারি যে কত বিএমআই তে করব, এটাও কিন্তু এখানে ডেভিডসনে আছে, যে একটা পেশেন্টের বিএমআই যদি 40-এর বেশি হয় তখন আমরা পেশেন্টের ক্ষেত্রে বেরিয়াট্রিক সার্জারি করব, অথবা পেশেন্টের 35-এর বেশি আছে বিএমআই, কিন্তু তার সাথে কিছু কমপ্লিকেশন যেমন টাইপ 2 ডায়াবেটিস অথবা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে। এখন আপনার পাস মেডিসিনের এই কোশ্চেনটার দিকে তাকান, পেশেন্টের কিন্তু আপনার হাইপার টেনশন আছে, ঠিক না? তো পেশেন্টের হচ্ছে আপনার এই যে পেশেন্ট রেজিস্ট্যান্ট ফাস্টিং গ্লুকোজ নর্মাল, আচ্ছা ঠিক আছে, ওরা এখানে আর ইয়া দেয় নেই, পেশেন্ট হাইপার টেনশনের কথা বলছে। তো দেখেন এখানেও কিন্তু পাস মেডিসিনের যে অ্যান্সার ওখানেও কিন্তু বলা আছে যদি উইথ রিস্ক ফ্যাক্টর নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে সেক্ষেত্রে আমার বিএমআই মোর দেন 35 হলেই অ্যান্সার, আর যদি কোনো ধরনের রিস্ক ফ্যাক্টর না থাকে সেক্ষেত্রে আমার মোর দেন 40 হলেই হচ্ছে অ্যান্সার হবে। তো আজকের মতো এইটুকুই, আমরা হচ্ছে কোশ্চেন সলভ করলাম, দেখলাম। এখন আসেন আপনাদের সাথে কিছু কথা বলি। আমাকে কি দেখা যাচ্ছে? তো দেখেন আমাদের এই সেশনটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনারা কিভাবে হচ্ছে প্রিপারেশন নিবেন, আপনাদের পরীক্ষার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। আপনারা ডেভিডসন অবশ্যই পড়বেন, কিন্তু ডেভিডসনের সাথে সাথে কিন্তু আমাদেরকে পাস মেডিসিন বা পাস টেস্ট বলেন, যে কোনো একটা কোশ্চেন ব্যাংকে খুব সুন্দরভাবে সলভ করতে হবে। এখন অনেকের ক্ষেত্রে অনেক কোশ্চেন আসে যে ভাইয়া, তো কি পড়বো, মানে এত বড় কোশ্চেন ব্যাংক কিভাবে সলভ করবো, এটা কি সলভ করা সম্ভব কিনা। দেখেন প্রথম কথা হচ্ছে আপনি যে টপিকগুলো পড়তেছেন, যে টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আগে তো সেগুলো সলভ করার চেষ্টা করেন। সব তো সলভ করতে কেউ বলতেছে না, আপনার যেই টপিকটা ডেভিডসনের সাথে মিলতেছে না আপনি সেটা সলভ করবেন না, কারণ আপনি এফসিপিএস পরীক্ষা দিচ্ছেন। আপনার সমস্ত কোশ্চেন হবে আপনার হচ্ছে এই অথবা কি বলে এটা, ডেভিডসনের মধ্যে যেই টপিকগুলো আছে সেই টপিকগুলো মিলিয়ে হচ্ছে কোশ্চেন হবে। কিন্তু আপনি হচ্ছে অন্যান্য অনেক কিছু সলভ করে গেলেন, পরীক্ষা হলে যায় দেখবেন কোনো কোশ্চেনই কমন পড়তেছে না। তো এই ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয় আপনাদের করা উচিত সেটা হচ্ছে আপনারা ডেভিডসন পড়বেন, তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে সেগুলো আপনারা পাস মেডিসিন পাস টেস্ট এগুলোর সাথে হচ্ছে সলভ করবেন। আপনারা যদি এরকম এসবিএস সেশন আরো চান তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন, এন্ড আমরা ইনশাল্লাহ হচ্ছে পরবর্তীতে একটা এসবিএ হচ্ছে ব্যাচ চালু করতে যাচ্ছি, যেখানে হচ্ছে আমরা এরকম টপিক ওয়াইজ যেগুলো হচ্ছে পাস মেডিসিন পাস টেস্ট থেকে কোশ্চেন নিয়ে আমরা হচ্ছে ডিসকাশন করব, যাতে করে আপনাদের প্রিপারেশনটা অনেক ভালো হয় এবং একটা আপ টু দা মার্ক হয়।
কারো কোনো কোশ্চেন ভাইয়া আছে? একটা কোয়েশ্চেন ছিল জি জি এরকম, বল। বলে দিলে তো খুব ভালোই হয় যে কোন টপিক থেকে এসবিএ দেখবো, কিন্তু পাস্ট টেস্ট বা পাস্ট মেডিসিনে যারা সলভ করছে ওরা বলে যে জি এক জি। সিস্টেমেই অনেক অনেক কোয়েশ্চেন, সেক্ষেত্রে বোঝা খুব ডিফিকাল্ট যে কতটুকু পড়তে হবে, এটা তো ইম্পর্টেন্ট। এখন ওই যে যেটার ক্ষেত্রে আপনাকে হচ্ছে, আপনি তো এখন আচ্ছা আপনি যেহেতু বললেন আমি আপনাকে বলি, যেমন মনে করেন কার্ডিওলজিতে মেবি 400-এর উপরে কোশ্চেন আছে, ঠিক না? 400+ মেবি কোশ্চেন আছে, পাস মেডিসিনের কথা বলতেছি। এখন এই ক্ষেত্রে আপনি যেই জায়গাটাতে মনে হচ্ছে যে এই টপিকটাতে আমি এসবিএ কিভাবে আসলে আমি বুঝতেছি না, সেক্ষেত্রে আপনি ওই টপিকটাকে ধরে, যেমন বাংলা মেড পাবলিকেশনের যে পাস মেডিসিনটা আছে, ওই টপিকটাকে ধরে আপনি ওই টপিক রিলেটেড দেখবেন 7-8টা কোশ্চেন দেওয়া আছে, ওই টপিক রিলেটেড 7-8টা কোশ্চেন আগে সলভ করে ফেলেন। এরপরে যখন আপনি সময় পাচ্ছেন তখন হচ্ছে সেই হিসাবে আপনি বাকিগুলো সলভ করবেন। আপনি যতগুলো কোশ্চেন দেখিয়েছেন, মানে জি জি। মোটামুটি ডেভিডসন থেকে পড়লে হ্যাঁ পারা যাবে, কিন্তু সূক্ষ্ম প্যাচটা আসলে ধরা যাবে না, পাশ করতে গেলে তো লাগবে, একটু এইটাই দেখাই এটাই দিলে আমার ভালো কথা। হয় আর। কারণ সূক্ষ্ম প্যাচটা যদি আপনি আরো আরো একটা ব্যাপার কি, যখন আপনি পরিচিত কোশ্চেন দেখবেন পরীক্ষার হলে, আপনার মানে ব্রেন খুব ভালো তখন রেসপন্স করবে। তখন আর আপনার ওইটা নিয়ে মানে একটা আছে না, আপনি যখন একটা করে কোশ্চেন দেখাচ্ছেন আপনার কিন্তু কনফিডেন্স লেভেল আস্তে আস্তে বাড়তেছে, তখন আপনার মাথায় কিন্তু লোডটা কম পড়তেছে। আচ্ছা, এক আপু কোশ্চেন করছেন যে পাস মেডিসিন অথবা পাস টেস্ট কোনটা পড়লে ভালো হবে, নিউ এডিশনের পিডিএফ পাওয়া যাবে কিনা? পাস মেডিসিনের পিডিএফ পাওয়া যায়, পাস টেস্টেরও পিডিএফ পাওয়া যায়। তবে আমার যেটা অ্যানালাইসিস সেটা হচ্ছে, আপনি যারা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য পাস মেডিসিন সলভ করা বেটার। তাহলে তারা হচ্ছে প্রথম প্রথম কোশ্চেন গুলোর সাথে পরিচিত হইলেন, যখন আপনি প্রথম প্রথম মানে ফার্স্ট রিলেটেড কোশ্চেন গুলো পারতেছেন, দেন আপনি পাস টেস্টে যান। পাস টেস্টের কোশ্চেন গুলো একটু বড় হয়, পাস টেস্টের কোশ্চেন গুলোর ভিতরে একটু মারপ্যাচ থাকে, কিন্তু ওই মারপ্যাচ গুলো যদি আপনি আগের থেকে খুলতে পারেন, কারণ ওইখানে 5টা যে অপশন দেওয়া থাকে 5টা অপশনই অ্যান্সার হওয়ার মতো থাকে, পাস টেস্টের কোশ্চেন গুলো হচ্ছে এরকম। আপনাকে অবশ্যই তাহলে কি করতে হবে, আপনার এক্সক্লুড করার প্যাটার্নটা আগে জানতে হবে। আমি বলবো যেটা ওই যে যেটা আমি বললাম, যদি আপনি হচ্ছে নতুন নতুন ডেভিডসন পড়তেছেন এরকম কেউ থাকে, তাহলে তার ক্ষেত্রে হচ্ছে আপনি আগে পাস মেডিসিন পড়েন, পাস মেডিসিনটাকে আগে চেষ্টা করেন আপ টু দ্য মার্কে নিতে, তারপরে হচ্ছে পাস টেস্টে যান। আর যারা মোটামুটি পড়ে ফেলছেন কিন্তু দেখা গেছে হয়তো এবার লাক ফেভার করে নাই, বা দেখা গেছে সামনে আগে পড়া ছিল কিন্তু পরীক্ষা দেন নাই বা সামনে পরীক্ষা দিবেন, তাদের ক্ষেত্রে পাস টেস্ট খুবই ভালো। এবং আমার কাছে যেটা মনে হয়েছে এবার পরীক্ষা দেওয়ার পরে, যে পাস টেস্টের সাথে অনেক বেশি কোশ্চেন মিলে বিসিবিএস এর। এবার বিসিবিএস এর ম্যাক্সিমাম কোশ্চেন আপনি নিজেই তো দেখলেন, 20টা কোশ্চেন আমি দিয়েছি, আরো আছে কোশ্চেন। যদি এগুলা নিয়ে আরো চিন্তা করা যায়, মিনিমাম 40+, 45+ কোশ্চেন দেখবেন একদম কোশ্চেন ব্যাংকের সাথে মিলে। তা আপনি তো দেখেন তাহলে কোশ্চেন ব্যাংক সলভ করে গেলে আপনার কোশ্চেনের 50-60% আপনি কমন পেয়ে যাচ্ছেন। আর পিডিএফ কই পাবো? পিডিএফ হচ্ছে আমাদের এই যে মেডি পাঠশালার যে টেলিগ্রাম গ্রুপ আছে এমআরসিবি প্রিপারেশন, ওখানে পাবেন, ঠিক আছে? বা আপনারা হচ্ছে আমাদেরকে যদি ইনবক্সে নক দেন, আমরা হচ্ছে আপনাদেরকে হচ্ছে গ্রুপে হচ্ছে অ্যাড করে দিব। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখান থেকে আপনারা লিংক পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপ আমি বলে দিলাম যে মেডি পাঠশালার এমআরসিবি প্রিপারেশন যে টেলিগ্রাম গ্রুপ আছে, ওই টেলিগ্রাম গ্রুপে আপনারা হচ্ছে ইজিলি হচ্ছে আপনারা পিডিএফ পেয়ে যাবেন। পাস টেস্টের পিডিএফ ওখানে দেওয়া আছে, পাস মেডিসিনের মেবি পিডিএফ দেওয়া আছে। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। বিসিপিএস তো এখন আরো 1 মাস সময় কমিয়ে দিয়েছে, যেন এক চ্যাপ্টার নিয়েই যেন অনেক টাইম না লাগে, একটু টেকনিক ধরাই দিলে ভালো হয় আর কি। মানে আজকের ক্লাসটা খুব ইফেক্টিভ লেগেছে, যদি এরকম প্রতিটা সিস্টেমের পর একটু পড়ায় দেয় জি জি কেউ জি। তাহলে খুব ভালো হয়। আমাদের এটাই তো বললাম যে ইনশাল্লাহ আমাদের খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে, আমরা হচ্ছে এরকম ভাবে ইনশাল্লাহ পড়াবো যে আপনার হচ্ছে ডিজিজ ওয়াইজ আপনার পাস মেডিসিন পাস টেস্ট থেকে যেগুলো বিসিপিএস এ আসার মতো কোশ্চেন, দেখেন আমি কোনো কোশ্চেনই কিন্তু মানে আন্তাজে কোনো ইনফরমেশন বা যেটা আমার বইয়ের সাথে মিলতেছে না সেগুলো নিয়ে কিন্তু কোনো কিছু ডিসকাস করিনি। কিন্তু দেখেন এই যে CD4 কাউন্ট যে 50 লেভেলের নিচে গেলে, এটা একেবারে লাস্টের দিকে লিখা। এটা খুব কনফিউজিং ছিল, হ্যাঁ এটা খুবই পরীক্ষার হলে কনফিউজিং এটা ছিল আমার না? টাইম কিল এটা তো করছে। বললাম, কিন্তু যারা জানে তারা কিন্তু এক ধাক্কায় দাগায় ফেলছে, যেটা CD4 কাউন্ট 50-এর নিচে মানে মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম কমপ্লেক্স হবে, এতে কোনো ভুল নাই। এটা পাস মেডিসিনও প্রচুর কোশ্চেন আছে, পাস টেস্টে তো আছেই। এটা হচ্ছে একদম জানা কথা, CD4 কাউন্ট 200 নিচে হয়েছে, পেশেন্টের রেসপিরেটরি লাইক ফিচার আছে, তার মানে এটা নিউমোসিস্টিক জেরোভেসি নিউমোনিয়া, মোটামুটি শিওর, আনলাইক আদারওয়াইজ প্রুভড। 500 নিচে আছে এটা টিবি হবে, মোটামুটি শিওর।
তো এই জিনিসগুলো তো আপনাকে আগে জানতে হবে। তারপরে CD4 কাউন্টের কথা আপনি চিন্তা করেন 100 নিচে দেওয়া আছে, তখন আপনি আবার ম্যাকটায় আসবেন কখন, যখন জ্বর রিলেটেড ফিচার আছে। জ্বর নাই, ডায়রিয়া আছে, তাহলে চলে যাবেন ওই যে সি রিলেটেড যে ওয়ার্ড গুলো আছে, যেমন ক্রিপ্টোস্পোরিডিয়াম বা হচ্ছে সিস্টোস্পোরিয়াসিস, মাইক্রোস্পোরিডিয়াম, সালমোনেলা, শিগেলা, এগুলো আসতেছে অ্যান্সার। তখন আপনাকে আবার এগুলো এক্সক্লুড করা জানতে হবে। পরীক্ষার হলে 5টা অপশনই আপনি এক্সক্লুড করতে পারেন, সেই প্রিপারেশন আপনাকে আগের থেকে নিয়ে যেতে হবে। কারণ কি হবে কোশ্চেন পরীক্ষা হলে এটা তো কেউ জানে না, এক একবার কোশ্চেন এক এক রকম হচ্ছে। আপনারা যদি জানুয়ারি 25-এর কোশ্চেন দেখেন, ওইবার অনেক বড় বড় কোশ্চেন আসছে, পুরাই এমআরসিপির মতো করে কোশ্চেন আসছে। তো সবাই আচ্ছা এমআরসিপির মতো করে পড়া শুরু করলো, জুলাই 25-এ কিন্তু আবার ওইভাবে কোশ্চেন আসে নাই। ওইভাবে কোশ্চেন আসছে কিছুটা হচ্ছে বেসিক লেভেলে। আবার এবার যেরকম পরীক্ষা দিলেন, এবার তো দেখতেই পাচ্ছেন কোশ্চেন অনেক সিমিলার আছে, ডেভিডসন থেকেই আসবে, এতে কোনো ভুল নাই। কিন্তু ডেভিডসনের ওয়ার্ড গুলাকে আপনাকে যদি বুঝতে হয়, তাহলে আপনার কোশ্চেন সলভ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক আপনারা সব কোশ্চেনের অ্যান্সার পাইছেন। আর কেউ কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, তো তাহলে আমরা হচ্ছে আজকের সেশন এখানেই শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। জি জি, বলেন। বিগিনার হিসেবে শুরু করার ক্ষেত্রে আপনি হচ্ছে ডেভিডসন পড়বেন, ডেভিডসনের পাশাপাশি কোশ্চেন সলভ করবেন, মানে ডেভিডসনের যে টপিকটাই পড়তেছেন সেই টপিকটার কোশ্চেন সলভ, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। শুধু পড়ে গেলাম বা শুধু বেসিক পড়লাম, বেসিক পড়বেন ততটুকুই বেসিক পড়বেন যতটুকু আপনার এক্সাম ওরিয়েন্টেড বেসিক, এর বাইরে হচ্ছে পড়ার কোনো প্রয়োজনীয়তা নাই। ঠিক আছে, অনেক বেশি জ্ঞান অর্জন করলাম কিন্তু আমি পরীক্ষা পাশ করতে পারতেছি না, অবশ্যই জ্ঞান লাগবে, জ্ঞানের কোনো বিকল্প নাই, কিন্তু সেই জ্ঞানকে আমার এক্সাম হলে যাতে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি, সেই প্যাটার্ন আমাকে আগে থেকে শিখতে হবে, তাহলে আলটিমেটলি গেইনার আর কি। ভাইয়া কোশ্চেন ব্যাংক, হ্যাঁ যে কোনো পাবলিকেশন এটা কিনলেই হবে, যে কোনো পাবলিকেশনই আপনার ভালো। বাংলা মেডেরটাতে মনে হয় হচ্ছে আপনার টপিক ওয়াইজ কিছুটা গুছানো আছে, আর আপনি যদি অন্য কোশ্চেন ব্যাংক কিনেন তাহলে হচ্ছে আপনার ওইটাতে র্যান্ডম দেওয়া আছে। র্যান্ডমটা আসলে ভালো হচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য যাদের পুরানো প্রিপারেশন, আর যাদের ক্ষেত্রে আপনার হচ্ছে নতুন প্রিপারেশন, তাদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে টপিক ওয়াইজ কোশ্চেন সলভ করাটা আগে দরকার। তাহলে না সে কোশ্চেন সম্পর্কে আগে পরিচিত হলো, দেন সে যখন র্যান্ডমলি কোশ্চেন সলভ করতে থাকবে, তখন তার হচ্ছে কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে, এবং সেটা তার ব্রেইন স্টর্মিংটা অনেক বেশি ভালো হবে। সো পরীক্ষা হলে সে একটা ভালো আউটপুট দিতে পারবে। আচ্ছা, আর কারো কিছু জিজ্ঞেস করা? আচ্ছা রাফি ভাই। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করলাম। হুম, আসসালামু আলাইকুম।